আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে বিসিএস প্রিলিমিনারিতে কিভাবে ক্যাডার পছন্দ গ্রহণ করতে হয় এবং কোন ক্যাডার আগে কোন ক্যাডার পরে, কিংবা প্রিলিমিনারি ফর্ম ফিল আপের সময় কি কি বিষয় মাথায় রাখতে হয়, রেজিস্ট্রেশনের সময় কি কি বিষয় মাথায় রাখতে হয় যেগুলো পরবর্তীতে কাজে দিবে, এবং পরীক্ষায় কিভাবে প্রস্তুতি নিতে হবে, কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কোন কোন সাবজেক্ট কিভাবে পড়তে হবে, এবং রিটেন এবং ভাইবা মাথায় রেখে কিভাবে প্রিলিমিনারি প্রস্তুতি নেওয়া যায়, এই বিষয়টা নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। তো সবার প্রথমে তোমাদেরকে ধন্যবাদ। তোমরা সেমিনারে আসছো। তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং পড়াশোনা করতেছো, তোমাদের পরীক্ষাও হয়ে যাবে। আশা করতেছি বেশি দিন হয়তো তোমরা সময় পাবা না, 2-3 মাস সময় তোমরা পাইতে পারো, এরপরে তোমাদের পরীক্ষা হয়ে যাবে। তো আমরা মেতে একটা ডেট, মে লাস্টে অথবা জুনের ফার্স্টে আমরা একটা ডেট মনে করতেছি যে তখন তোমাদের এক্সাম হইতে পারে। তো এর বাইরে হচ্ছে আমরা এটা নিয়ে আলোচনা করি। তো সবার প্রথমে বিসিএস দিতে চাচ্ছ তোমরা, বিসিএস কে তোমাদের ক্যারিয়ার হিসাবে নিতে চাচ্ছ, এই বিষয়টা নিয়ে আলোচনা করি। যখনই তোমরা বিসিএস কে ক্যারিয়ার হিসাবে নিও তখনই মনে রাখবা এটা একটা লম্বা জার্নি, এটা অনেক লম্বা জার্নি। এটাতে প্রিলি পরীক্ষা দিতে হয়, তারপরে আবার রিটেন পড়াশোনা করতে হয়, তারপরে আবার ভাইবা পড়াশোনা করতে হয়, তারপরে গিয়ে তোমাকে একটা চয়েস হয়। সুতরাং এই যে এত লম্বা একটা জার্নি, এই এত লম্বা একটা জার্নিতে অনেকে ছিটকে যায়। 3টা স্টপ আছে এখানে, যে কেউ পিলিতে ছিটকে যায়, কেউ রিটেনে ছিটকে যায়, কেউ ভাইভাতে ছিটকে যায়। ঠিক আছে। আবার হচ্ছে গিয়ে কেউ পিলি রিটেন ভাইবা 3টাই কোয়ালিফাই করার পরে আর জবটা হয় না। তখন দেখা যায় যে নন ক্যাডার থেকে জব হয় কিংবা হয়ই না। কিন্তু এই জার্নিতে একটা ভালো জিনিসও আছে, যে এই জার্নি একটা নন স্টপ জার্নি। যতদিন তোমার বয়স আছে, যেহেতু এখন বয়স আরো বেড়েছে, ততদিন এই জার্নি তোমার চলতেই থাকবে। তুমি হয়তো কোনোটা পিলি দিচ্ছ, আবার দেখা যাবে যে কোনোটা রিটেন দিচ্ছ, কোনোটা ভাইবা দিচ্ছ, আবার কোনোটাতে এসে পিলি দিচ্ছ। এটা একটা ভালো জার্নি এই জন্যে। তো স্টুডেন্ট প্রথমেই যে পার্টিসিপেন্টরা প্রথমেই যে বিষয়টাতে কনফিউজ থাকে, যে আমি আসলে কতদিন পড়বো, অন্য চাকরির পরীক্ষাগুলা কি করবো না করবো, এই বিষয়টা নিয়ে আমি সবার প্রথমে আলোচনা করতে চাই, যে এই বিষয়টা আসলে তোমরা কিভাবে ম্যানেজ করবে। তো বিসিএস যেহেতু একটা লম্বা জার্নি, কম পক্ষে 1 বছরের, একটা বিসিএস 1 বছরের জার্নি হবে, কম পক্ষে 1 বছরের হবে, সেখানে আরো সময় লাগতে পারে, কারণ রেজাল্ট হবে, রেজাল্টের পরে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশনের পরে তারপরে ফাইনালি গিয়ে গ্যাজেট হবে, তারপরে নিয়োগ হবে। সুতরাং এরপরে আবার গ্যাজেটের পরে আবার মেডিকেল হবে। ঠিক আছে, মেডিকেল আছে, ভেরিফিকেশন আছে, তারপরে হচ্ছে গ্যাজেট হবে। সুতরাং এটা একটা কম পক্ষে 1.5 বছরের জার্নি। যদি একদম সব স্মুথলি চলে, অন টাইম হয়, তাও 1.5 বছর সময় লাগবে। ঠিক আছে। তো এই যে 1.5 বছর তুমি তোমার, আর কমপক্ষে 1.5 বছর, 1.5 বছরের বেশিই লাগে। তো বাকি সময়টাতে তুমি অন্যান্য চাকরির ক্ষেত্রে কি করবা? এটা একটা বিশাল প্রশ্ন দাঁড়ায়, যে আমি যে বিসিএস এ আসবো। অনেকের প্রথম প্রশ্ন হচ্ছে আমি বিসিএস এ আসবো, আমি হচ্ছে অন্য চাকরিতে আমার সময় দিতে পারতেছি না, বিসিএস লম্বা প্রসেস, আমি এই প্রসেসে থাকবো না, আমি এইটার মধ্যে আমি আমার জন্য কম্পেটেবিলিটি না, আমার দ্রুত চাকরি দরকার, আমার ফ্যামিলি নিডস আছে, আমার বিভিন্ন পার্সোনাল নিড আছে। তো এটা অনেকের প্রথম প্রশ্ন। তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে, বাংলাদেশের যে চাকরি গুলার পরীক্ষা হয় সেটা সাধারণত 3 ধরনের পরীক্ষা হয়। প্রথম পরীক্ষা হচ্ছে বিসিএস এবং তার সমমনা যেগুলা প্রশ্ন হয়, যে ধরনের সম ক্যাটাগরির প্রশ্ন হয়, সেগুলো হচ্ছে বেশিরভাগই সরকারি চাকরি। বেশিরভাগ সরকারি চাকরি ক্যাটাগরির বিসিএস এর মতোই প্রশ্ন হয়, কিছু ক্ষেত্রে ডিফারেন্ট হয়। যেমন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এডিতে তোমরা যখন পরীক্ষা দিবা, তখন ম্যাথ আর ইংলিশটা একটু ডিফারেন্ট হবে বিসিএস এর প্রশ্নের চেয়ে। কিন্তু আবার বিসিএস এর স্টুডেন্টরা বাংলাদেশ ব্যাংকের এডি রিটেনে গিয়ে ভালো নাম্বার পাবে, ভাইভাতে গিয়ে ভালো নাম্বার পাবে। ঠিক আছে। আর হচ্ছে নেক্সট হচ্ছে যে আমাদের প্রাইভেট জব, বিশেষ করে আমাদের ব্যাংকিং জব গুলার যে প্রস্তুতি, সেটা হচ্ছে বেসিক্যালি ম্যাথ এবং ইংলিশ ডিপেন্ডেন্ট। একদম ম্যাথ এবং ইংলিশে জিআরই, জিমেট, এই টাইপের হচ্ছে গিয়ে কোয়েশ্চেন গুলা, আইবিএ কোয়েশ্চেন গুলো এখানে আছে। তো এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেপের, মানে 2 নাম্বার ধরনের পরীক্ষা। 3 নাম্বার পরীক্ষা হয় হচ্ছে ওয়াকিং ইন্টারভিউ হয়, সামান্য জেনারেল নলেজ, বাংলা ইংলিশে পরীক্ষা হয়। এই ধরনের কিছু চাকরি আছে যেগুলো বেশিরভাগই বেসরকারি সেক্টরে। এগুলোর জন্য অত বেশি প্রস্তুতিও নিতে হয় না, জাস্ট ওই চাকরি সম্পর্কে জানলেই হয়।
তো এই ওই ৩ নাম্বার সেক্টরটা আমরা বাদ দিলাম। এখানে কিন্তু অনেক চাকরি আছে, গার্মেন্টস এ ভালো, ভালো জব আছে, অন্যান্য কোম্পানিতে জব আছে। আমরা যদি সেই সেক্টরটা বাদ দিয়ে আমাদের হাতে ২ টা সেক্টর থাকে। একটা হচ্ছে বিসিএস এবং তার একই ক্যাটেগরির প্রস্তুতি, একটা হচ্ছে ব্যাংক এবং হচ্ছে এই ধরনের ম্যাথ, ইংলিশ এক্সপার্ট, জিমেট, জিআরই বেসের প্রস্তুতি। তো এই ২ টা প্রস্তুতির মধ্যে বিসিএস কে অনেকে চুজ করতে চায় না। সার্কুলার অনেকদিন পরে হয়। একবার পরীক্ষা শুরু হইলে আর শেষই হইতে চায় না। কয়টা বিসিএস দিব, কতক্ষণ ধরে দিব, কতদিন ধরে দিব। তারপরে আবার অনেক স্টুডেন্ট এপ্লাই করে, এত স্টুডেন্টের মধ্যে টিকতে পারবো না। এই ধরনের নানা ধরনের প্রশ্ন নিয়ে বিসিএস নিয়ে অনেক কনফিউশন ক্রিয়েট হয়। তবে এখানে কনফিউশনের কিছু নাই। যারা হচ্ছে গিয়ে বিসিএস এর চাকরি করবা না, সরকারি চাকরি করবা না, যারা ভালো স্যালারি চাকরি করবা, ব্যাংকিং সেক্টরে চাকরি করবা, তারা হচ্ছে গিয়ে বিসিএস এর প্রস্তুতিটা তোমাদের জন্য খুব মানে তোমাদের জন্য ফ্রুটফুল হবে না। তোমরা হচ্ছে গিয়ে ওই সেক্টরে ম্যাথ এবং ইংলিশের সেক্টরে প্রস্তুতি নাও। কিন্তু যাদের হাতে সময় আছে, অ্যাটলিস্ট ২ বছর সময় আছে, আমি তাদেরকে বলবো তোমরা বিসিএস দিয়ে শুরু করো। বিসিএস দিয়ে শুরু করলে হবে কি, তুমি প্রিলি পর্যন্ত প্রস্তুতি নিতে পারবা। প্রিলি পর্যন্ত প্রস্তুতি নিলে তোমার মোটামুটি একটা ভালো প্রস্তুতি হয়ে যায়। বাংলাদেশের চাকরি সেক্টরে সবগুলা যতগুলা সাবজেক্ট আছে সবগুলা সাবজেক্টে তোমার একটা ভালো প্রস্তুতি হয়ে যাবে। তারপরে রিটেনটা যখন তোমার প্রস্তুতি হয়ে যাবে, রিটেন প্রস্তুতি হওয়ার পরে মানে বিসিএস রিটেন দেওয়ার পরে বা বিসিএস রিটেন প্রস্তুতিকালীন সময়ে তুমি অন্যান্য চাকরির অ্যাপ্লিকেশন গুলা করতে পারবা। তাহলে হবে কি, তোমার প্রিলির প্রস্তুতি হয়ে গেছে, রিটেনের প্রস্তুতি হচ্ছে, এবং রিটেনের প্রস্তুতি শেষে তুমি ম্যাথ আর ইংলিশের যে জায়গাগুলো তোমার গ্যাপ থেকে গেছে সেখানে তুমি ডিপ ডাইভ করতে পারবা। যে জিমেটের ম্যাথ গুলা, বিভিন্ন কঠিন ম্যাথ গুলা বা আরো এক্সপার্ট লেভেলের ম্যাথ গুলাতে ডিপ ডাইভ করতে পারবা। এগুলো ১ থেকে ১.৫ মাস ২ মাসের বিষয়। এগুলা ২ মাস ১.৫ মাসে কভার করে ফেলা যাবে। কিন্তু তোমার যে মেইন প্রস্তুতি সেটা কিন্তু তোমার বেজ স্ট্রং হয়ে গেছে। তখন এই ক্যান্ডিডেটটা, যে ক্যান্ডিডেটের আমি কথা বলতেছি, এই ক্যান্ডিডেটটা বাংলাদেশের যে কোনো চাকরিতে টিকবে। তোমরা কিছুদিন আগে একটা ছেলেকে দেখছো যে সহকারী জাজ হয়েছে, সহকারী পরিচালক হয়েছে, আবার সহকারী কমিশনারও হয়েছে। তো এই ছেলেটা আসলে ৩ টা চাকরি, বাংলাদেশের ৩ টা কাঙ্ক্ষিত চাকরি ৩ টাই কিভাবে পাইছে। তুমি দেখো, তার হচ্ছে গিয়ে ল এর স্টুডেন্ট, সে ল, তার হচ্ছে এই জন্যতে সহকারী জাজে যখন পরীক্ষা হয় তখন কিন্তু বিসিএস এর ট্র্যাকের প্রশ্ন আছে। আমরা সহকারী জাজদেরকেও পড়াই যেগুলা বাংলাদেশ ইন্টারন্যাশনাল, তখন কিন্তু বিসিএস ট্র্যাকের ওই প্রশ্ন সে পারে। এই জন্য তার হচ্ছে গিয়ে ওইখানে কিছুটা ফ্যাসিলিটি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের এডিতে সে ম্যাথ আর ইংলিশ আলাদাভাবে ভালোভাবে পড়ছে আর বিসিএস এর প্রস্তুতি নিছে। সুতরাং ওটাও হয়ে গেছে। আর বিসিএস এর প্রস্তুতি নিয়ে তো সহকারী কমিশনার হয়ে গেছে। তো এই ৩ টা চাকরি কিন্তু সে পারছে কিন্তু একই সাথে পারেনি। সে ১ম এ একটা প্রস্তুতি শেষ করছে, তারপর সেটাকে আবার সে কন্টিনিউ রাখছে, রিভিউ করছে, তারপরে আরেকটা প্রস্তুতি শুরু করছে, আবার আগের গুলাকে কন্টিনিউ রাখছে, তারপর আরেকটা স্পেসিফিক প্রস্তুতি শুরু করছে। সে কিন্তু তার টাইম লাইন নিশ্চিতভাবে ভাগ করে নিচ্ছে যে আমি কখন কোনটাতে প্রস্তুতি নিব, কখন কোনটা শুরু করব, কখন কোনটাকে প্রায়োরিটি দিব। তো এই জিনিসটা আমাদের স্টুডেন্টরা করতে পারে না। পঙ্গপালের মতো ঝাঁপাই করে প্রস্তুতি, মানে সার্কুলার একটা হলেই পঙ্গপালের মতো ঝাঁপাই করে গিয়ে পরীক্ষা দিয়ে আসে। পরীক্ষা দিয়ে পকেটের টাকা নষ্ট করে, অ্যাপ্লিকেশন করে পকেটের টাকা নষ্ট করে, প্রস্তুতি তো ঘোরার দিন। পরীক্ষার হলে গিয়ে হাউ তাস করে চলে আসে। প্রশ্ন কঠিন, প্রশ্ন ফাঁস হচ্ছে, এটা পারি না, সেটা পারি না, হবে না আমাকে দিয়ে, হতাশ। একে তো বেকার অবস্থার টাইমটা হতাশ যায়, কারণ স্টুডেন্ট লাইফে খুব চিল মুডে থাকে। ক্লাস টাস তো কিছু করে না, অনেকে করে। তো চিল মুডে থাকে, হচ্ছে ঘুরে টুরে বেড়ায়। হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে দেখে মাস্টার্স এর রেজাল্ট দিয়ে দিছে, সে আর এখন স্টুডেন্ট না, তার পরিচয় হচ্ছে এখন সে বেকার। যদি সে বাইরে গিয়ে বলে যে আমি স্টুডেন্ট, কিন্তু তার পরিচয় হচ্ছে সে বেকার। তো এই যে পরিচয়হীনতার কারণে সে এমনিতেই তো একটা ডিপ্রেশনে থাকে, তার উপরে প্রস্তুতি নিচ্ছে না, এটা তার ২য় ডিপ্রেশনের কারণ। পরীক্ষায় ফেল করতেছে, এটা তখন তার ৩য় ডিপ্রেশনের কারণ হয়ে যায়। তখন ডিপ্রেশনের ডিপ লেভেলে সে চলে যায়, আর ওইখান থেকে সে বেরোতে পারে না। তো এই যে প্রবলেমটা আমি তোমাদেরকে বললাম, এই প্রবলেমটা তোমাদেরকে ফেস করতে হবে। সুতরাং এই প্রবলেমটা থেকে বাঁচার জন্য তোমার মাইন্ড ফোকাস থাকতে হবে যে না, আমি এই প্রস্তুতিটা এতদিনের মধ্যে শেষ করবো, তারপর আমি এই প্রস্তুতিটা এতদিনের জন্য শুরু করব, তারপর আমি এই প্রস্তুতি শেষ করে আমি এই পরীক্ষাটা দিব। এই জন্য আমি তোমাদেরকে বললাম যে তোমার বিসিএস শুরু করো, প্রিলি প্রস্তুতি নাও, প্রিলি টিকো, না টিকলে পরে নেক্সট প্রিলি প্রস্তুতি নাও, নেক্সট প্রিলি টিকে তারপরে হচ্ছে রিটেন প্রস্তুতিটা নিয়ে রিটেনের সময় তোমরা ব্যাংক গুলাতে অ্যাপ্লাই করো, এবং হচ্ছে রিটেনের প্রস্তুতি শেষেই তোমরা ম্যাথ আর ইংলিশ ক্লিয়ার করে পারো। তাহলে হচ্ছে তোমার ম্যাথ ইংলিশ কিন্তু বিসিএস ও ক্লিয়ার হয়। বিসিএস রিটেনে অনেক কঠিন কঠিন ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে, যেগুলো ব্যাংকিং ম্যাথে অনেক হেল্প করবে, ব্যাংকের রিটেন ম্যাথে অনেক হেল্প করবে। বিসিএস এর ম্যাথের প্রস্তুতি, ব্যাংকের ম্যাথের প্রস্তুতি 70% হয়ে যাবে। 70 থেকে 75%, 30 থেকে 25% বাকি থাকবে এক্সপার্ট লেভেলে দ্রুত ক্যালকুলেশন করা, ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা, মুখে মুখে হিসাব মিলাই ফেলা। এই জায়গাগুলো একটু গ্যাপ থেকে যাবে, যেগুলো পরে তোমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে।
সুতরাং আমার লাইফ স্টাইল বা আমি যেভাবে প্রস্তুতি নিচ্ছি ধারা হচ্ছে এটা। ১ম এ বিসিএস টাকে ক্র্যাক করো। বিসিএস টা ক্র্যাক করার পরে রিটেন এর প্রস্তুতি নিতে ব্যাংকিং এর ম্যাথ কিছু পড়ে ফেললা। এরপরে হচ্ছে রিটেন এর প্রস্তুতি শেষে ব্যাংকিং, ম্যাথ আর ইংলিশ শেষ করে তুমি বিসিএস ভাইবার জন্য প্রস্তুতি নিবা, ব্যাংকের ম্যাথের রিটেন ম্যাথের জন্য প্রস্তুতি নিবা এবং তোমার এভাবে হয়ে যাবে। একবারে না হলে ২ বারে বা ১.৫ বারে মাঝখানেও হয়ে যায় অনেকের। ঠিক আছে? হয়ে যাবে। কিন্তু তুমি যদি সব একসাথে শুরু করো, জগা খিচুড়ি পাকাও, তোমার কিছুই হবে না। তুমি শেষ পর্যন্ত কিছুই করতে পারবে না। তোমার হচ্ছে একটা ডিপ্রেশন পিরিয়ড এ যাবে এবং তোমার এই যে প্রস্তুতি নিতে পরীক্ষা দিতে তুমি যা শিখবা সেটা তোমার ৪-৫ বছর পরে গিয়ে তোমার একটা চাকরি হবে। এবং এই ৪-৫ বছর তোমার লাইফ এন্ড হয়ে যাবে। ঠিক আছে? সুতরাং এটা আমি তোমাদেরকে আগাম সতর্কবার্তা দিয়ে রাখতেছি। প্রস্তুতি নেওয়ার সময় তোমরা এই উদ্ভ্রান্তের মতো চলবা না বা যারা চাকরি পায় নাই তাদের কথা শুনবা না। তারা হচ্ছে গিয়ে তোমাকে হতাশ করবে। কারণ হচ্ছে তারা নিজেরাই হতাশ। তো এটা হচ্ছে ১ম প্রশ্নের আনসার যে প্রস্তুতি কিভাবে নিতে হবে, কোন পরীক্ষার প্রস্তুতি কখন নিতে হবে। এবার হচ্ছে ২য় প্রশ্ন যে বিসিএস এর প্রস্তুতি বা বিসিএস এর ফর্ম ফিলিং বা রেজিস্ট্রেশন কিভাবে করতে হবে? বা কোন ক্যাডার কখন দিব? কোন ক্যাডার আমরা কখন চয়েস করব? ১ম এ আমি ডিটেইলে যাব না। এগুলা নিয়ে ডিটেইল বলার কিছু নাই। ১ম এ কিছু ছোট জিনিস নিয়ে আমি কথা বলব যে বিসিএস পরীক্ষা দিতে হলে যোগ্যতা তোমরা জানো যে মিনিমাম স্নাতক পাস, কমপক্ষে স্নাতক পাস। যারা ডিগ্রি করছো তারা ডিগ্রি করার পরে মাস্টার্স পাসের ৩ বছরের ডিগ্রি দিয়ে হবে না। তোমরা আরো ২ বছরের তোমাদের কোর্স আছে সেগুলো শেষ করে এসে তারপরে তোমরা এপ্লাই করতে পারবে। আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে ২য় প্রশ্ন। আর এটা হচ্ছে ১ম যোগ্যতা। ২য় যোগ্যতা হচ্ছে তোমার নামে কোনো মামলার রায় থাকতে পারবে না। অর্থাৎ কোনো মামলার সাজা তুমি যদি তোমার নামে থাকে, ক্রিমিনাল অফেন্স এর সাজা, সিভিল আদালতের সমস্যা নেই। ক্রিমিনাল অফেন্স এর সাজা যদি থাকে তাহলে তুমি বিসিএস এপ্লাই করতে পারবে না। ৩য় বিষয় হচ্ছে তোমার যদি হাসব্যান্ড বা ওয়াইফ যদি আ বাইরের কোনো দেশের হয়, স্পাউস যদি ফরেনার হয় তাহলে হচ্ছে সরকারের অনুমতি নেওয়া লাগবে তোমার থেকে। সুতরাং যারা বিয়ে-শাদী করো নাই তারা তো সমস্যা নাই। যারা করবা এই ধরনের ফরেনার যেটা একটু আ বিসিএস এর ক্ষেত্রে বাধা ক্রিয়েট করবে। বিসিএস এর ক্ষেত্রে ২য় প্রশ্ন হচ্ছে তোমাদের অ্যাপেয়ার্ড কখন হবে? অ্যাপেয়ার্ড সার্টিফিকেট তোমরা কতদূর পর্যন্ত যাদের লিখিত পরীক্ষা ৩১শে জানুয়ারির মধ্যে শেষ হবে তারাই এপ্লাই করে ফেলো। হচ্ছে গিয়ে তোমার লিখিত পরীক্ষা শেষ মানে অনার্স এর লিখিত পরীক্ষা শেষ, ভাইভা হওয়া লাগবে না, লিখিত হইলেই হবে। লিখিত পরীক্ষা ৩১শে জানুয়ারির মধ্যে শেষ। তুমি হচ্ছে গিয়ে ৩১শে জানুয়ারি শেষ হইলেও সমস্যা নাই। তুমি হচ্ছে পরীক্ষা এপ্লাই করতে পারবা। পরে যখন তুমি সার্টিফিকেট জমা দিবা তখন সার্টিফিকেটের উপরে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিকেশন ডেট এবং এক্সাম ডেট এই ২ টা কিন্তু তোমার সার্টিফিকেটে লিখা থাকে। তুমি তোমার সার্টিফিকেট খুলে দেখো ২ টা ডেট সব সার্টিফিকেটে লিখা আছে যে কত তারিখ রেজাল্ট পাবলিকেশন করা হইছে এবং কত তারিখ এক্সাম হইছে। এবং ওই এক্সাম ডেটটা তোমার অ্যাপিয়ার ডেট যেটা দিছো তুমি সেটার সাথে তোমার মিলতে হবে। না হলে তোমার সার্টিফিকেট ক্যানসেল হয়ে যাবে, চাকরি ক্যানসেল হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে তোমাকে মাথায় রাখতে হবে। এটা তুমি আশা করি বুঝছো। তোমার সার্টিফিকেট চেক করে দেখো প্রত্যেকটা সার্টিফিকেটে এক্সাম বিল্ডিং ডেট এবং হচ্ছে এক্সাম পাবলিকেশন ডেট আলাদা ভাবে লেখা আছে। সুতরাং তুমি যে অ্যাপিয়ার সার্টিফিকেট দিবা সেটার যেন এক্সাম বিল্ডিং ডেট ৩১শে জানুয়ারির মধ্যে হয়। এটা গেল অ্যাপিয়ারদের জন্য প্রশ্ন। তারপরে প্রশ্ন হচ্ছে বয়স তো ৩২ বছর। এটা তো তোমরা জানো যে ১ নভেম্বর ২০২৪ এ ৩২ হইতে হবে। হ্যাঁ, উচ্চতার কথা আমি বলতেছি। তো এটা হচ্ছে গিয়ে বয়স ৩২ বছর হইলে হবে ১ নভেম্বর ২০২৪। অর্থাৎ ১৯৯২ পর্যন্ত যাদের ১ নভেম্বর ২০২৪ পর্যন্ত ২৪ এর পরে যাদের জন্ম তারা হচ্ছে এপ্লাই করতে পারবে। এটাই হচ্ছে রুল। এবার হচ্ছে হাইট অ্যান্ড ওয়েট। হাইট অ্যান্ড ওয়েট হচ্ছে ২ টা ক্যাডারের ক্ষেত্রে স্পেসিফিক আ একটু বেশি কোয়ালিফাইড হওয়া লাগে। সেটা হচ্ছে পুলিশ আর আনসার। এই ২ টা ক্যাডারের জন্য হাইট অ্যান্ড ওয়েট একটু ডিফারেন্ট হওয়া লাগে। পুলিশের ক্ষেত্রে পুলিশদের ৫ ফিট ৪ ইঞ্চি। মেয়েদের ৫ ফিট হইতে হবে। কমপক্ষে এবং পুলিশের ওজন হচ্ছে ৫৫ কেজি, মেয়েদের ওজন হচ্ছে ৪৫ কেজির উপরে হইতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে পুলিশ ক্যাডার এবং আনসার ক্যাডারের ক্ষেত্রে। অর্থাৎ ৫ ফিট ৪ ইঞ্চি যদি তোমার পুলিশ হও, তুমি যদি 5 ফিট 4 ইঞ্চি হও তাহলে তুমি পুলিশ এবং আনসার ক্যাডার দিতে পারবে, নাহলে তোমার চয়েসে দিবা না। এই ক্ষেত্রে আমার একটু অবজারভেশন আছে যারা হচ্ছে ৫ ফিট ৪ ইঞ্চি কিন্তু পুলিশ ক্যাডার চাও, আমার মনে হয় যে তারা ৫ ফিট ৪ ইঞ্চি কিনা এটা তো ভাইবা বোর্ড মেপে দেখবে। ঠিক আছে? কিন্তু তোমাকে দেখতে যদি মনে না হয় যে তুমি ৫ ফিট ৪ ইঞ্চি তাহলে কিন্তু ভাইবা বোর্ড ডাউট করতে পারে। সুতরাং আমি এক্ষেত্রে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে বলব। যে তোমার যদি এই ধরনের বিষয় থাকে, হাইট যদি ৫ ফিট ৪ হয়, এর উপরে না হয় বা তোমার দেখতে যদি মনে না হয় যে ৫ ফিট ৪ হবে না, তাহলে তুমি একটু সাবধানতা অবলম্বন করবে।
ভাইবা বোর্ড তোমাকে স্কেল দিয়ে মেপে দিবে না, কিন্তু ভাইবা বোর্ডের কাছে তোমার ক্যাডার রিকমেন্ডেশনের অপশন আছে। এটা একটু মাথায় রাখতে হবে। আর হচ্ছে অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে ছেলেদের উচ্চতা 5 ফিট, ছেলেদের উচ্চতা 5 ফিট হলেই হবে। আম অন্যান্য ক্যাডারের ক্ষেত্রে ছেলেদের উচ্চতা 5 ফিট আর মেয়েদের হচ্ছে 4 ফিট আ 8 8 এর উপরে নিতে হবে। 8.3 ইঞ্চি বা এই ধরনের, অর্থাৎ 8.5 আমরা বলে রাখি। অর্থাৎ 9 এর কাছাকাছি 4 ফিট, 8 থেকে 9 এর মাঝামাঝি হইতে হবে এবং ছেলেদের উচ্চতা 5 ফিট হইতে হবে। এবং সেই ক্ষেত্রে ছেলেদের ওজন কিছু কম হইলেও হবে, 50 কেজি হলে হবে। মেয়েদের ওজন ওইটাই 44 কেজি থেকে 45 কেজি হইতে হবে। ঠিক আছে? তো ওজন নিয়ে টেনশন করার কিছু নেই। ওজন কম হলে ওজন বেড়ে যাবে, আর ওজন আর বেশি হলেও সমস্যা নেই। ওটা তুমি তোমার ফিটনেস আশা করি ভাইবা পর্যন্ত অর্জন করেই ফেলবা। তো এটা আর কোনো সমস্যা না। এটা হচ্ছে হাইট এন্ড ওয়েট নিয়ে যেটা প্রশ্ন সেটা। এই হাইট এন্ড ওয়েট কোথায় কাজে লাগবে? হাইট এন্ড ওয়েট তাহলে প্রশ্ন হচ্ছে এটা মাপবে কোথায়? তুমি যখন ক্যাডার সুপারিশপ্রাপ্ত হয়ে যাবা, তোমাকে তখন হচ্ছে গিয়ে মেডিকেল পরীক্ষা হবে, সেই মেডিকেল পরীক্ষায় তোমার হাইট এন্ড ওয়েট মাপা হবে। ঠিক আছে? তখন তো তুমি ক্যাডার সুপারিশপ্রাপ্ত হয়েই গেছো। সুতরাং তখন হচ্ছে গিয়ে মেডিকেলটা তোমাকে করানো হবে। তারপরে এখানে যাদের কনফিউশন থাকবে তারা আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিও, আমরা তোমাদেরকে বলে দিই। এটা হচ্ছে কথা। আম পুলিশ ভেরিফিকেশন নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলার দরকার নাই। যারা ভাইবা দিবে তাদের জন্য ওগুলা নিয়ে কথা বলতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি তোমাদের যা ইনফরমেশন দরকার ছিল এতটুকু। আর যেগুলা পার্সোনাল ইনফো তোমাকে দিতে হবে, নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, গ্রাম, গ্রাম, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। সেক্ষেত্রে আমার একটা সাজেশন থাকবে, তোমার যেটা স্থায়ী ঠিকানা সেটাকে বর্তমান ঠিকানা রাখার চেষ্টা করবে। তাহলে হচ্ছে তোমার ভেরিফিকেশন এক জায়গায় হবে। এটা তুমি একটু মাথায় রাখবে, তাহলে হচ্ছে তোমার এই জিনিসটা কাজে দিবে। তারপরে হচ্ছে তোমার নাম, বাবার নাম, মায়ের নাম। অনেকে বলে যে মায়ের নামের সাথে আইডি কার্ডে মায়ের নামে মিল নাই, নিজের নামের সাথে আইডি কার্ডে নিজের নামে মিল নাই। এগুলো আপাতত বোঝার হওয়ার কিছু নাই। এগুলো কারেকশন করার সুযোগ পরে হবে। জাস্ট সার্টিফিকেট গুলো ঠিক থাকলে হবে। তোমার যে 4টা বা 3টা সার্টিফিকেট, 3টা সার্টিফিকেটে তোমার নাম এবং বাবার নাম, মায়ের নাম ঠিক থাকলে হবে। সেখানেও যদি ভুল থাকে, মানে নিজের নাম ছাড়া অন্য কোনো নাম যদি ভুল থাকে, এগুলো সময়ের সাথে কারেকশন করা যাবে। এখানের মধ্যে বোঝার হওয়ার কিছু নাই। তারপরেও যদি তোমাদের কোনো ইনফরমেশন ভুল হয়ে যায়, তোমাদের কোনো ইনফরমেশন যদি মিস হয়ে যায়, তাহলে তুমি যখন পিলিটিতে রিটার্ন, তখন তুমি এপ্লাই করবে রিটার্নে। তো রিটার্নে এপ্লাই করার আগে কারেকশন সুযোগ থাকবে, তোমাকে যে সুযোগ দিবে, তোমাকে দরখাস্ত করতে হবে, ফি জমা দিতে হবে, তুমি কারেকশন করে ফেলতে পারবে। ঠিক আছে? সেখানেও ভুল হলে ভাইভাতে কারেকশনের সুযোগ পাবে। সুতরাং সুযোগ তুমি অবশ্যই পাচ্ছ। এটা নিয়ে টেনশনের কিছু না। তো বেসিক ইনফরমেশন ভুল করা যাবে না। এটা হচ্ছে গিয়ে কথা। সো একাডেমিক ইনফরমেশন, তুমি কখন কত সালে পাস করছো, এক্সামের হেল্ডিং ডেট, এক্সামের পাবলিকেশন ডেট, এগুলো সব সার্টিফিকেটে লেখা আছে। তোমরা সার্টিফিকেটটা, মার্কশিটটা ভালো করে পড়ো, সেখানে তোমাদের সব ডেট লেখা আছে। ওইটা দেখে দেখে তোমরা ফিলিং করো। তারপরে হচ্ছে ক্যাডার চয়েস। ক্যাডার চয়েস কেমন হবে, এটা হচ্ছে এখন আমাদের সবচেয়ে বড় প্রশ্ন, যে ক্যাডার চয়েস কেমন হবে। বেসিক্যালি আজকে সেমিনারটা এটা নিয়ে। তার আগে একটা প্রশ্ন নিয়ে নিই। কিন্তু স্যার পার্মানেন্ট অ্যাড্রেসে তো গ্রামের বাড়ি ঠিকানা যদি দিই, তাহলে তো ঢাকার বাসা ভাড়া, ফ্যামিলি সহ, সেই ক্ষেত্রে কি করবো? তুমি পার্মানেন্ট অ্যাড্রেসেই দিবা। তুমি তোমার পুলিশ ভেরিফিকেশন আসুক, তখন আমি দেখে নিবো। ঠিক আছে? পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস তুমি দাও। বাকিটা তখন বোঝা যাবে কিভাবে কি করতে হবে। তো হচ্ছে আমরা একটা মেইন পয়েন্টে আসি। মেইন পয়েন্টে হচ্ছে তোমার ক্যাডার চয়েস কেমন। ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। তো এই জায়গাতে আমি শুরু করতেছি। তোমাদের এর আগে কোনো প্রশ্ন নেই? প্রশ্ন থাকলে তোমরা বলো। যে এই ক্যাডার চয়েসে ঢোকার আগে আমি তোমাদের এই সব পার্সোনাল ইনফো নিয়ে আর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে কারো? পার্সোনাল ইনফো নিয়ে কোথায় কোনো কনফিউশন আছে কিনা? নাই স্যার। তোমরা বুঝছো আমি কি কি বলছি? অ্যাপিয়ার কিভাবে হবে, বয়স কিভাবে হবে, ওজন কি, উচ্চতা কি, তোমরা এগুলো বুঝছো? আর হচ্ছে একাডেমিক সার্টিফিকেট কিভাবে লিখবা, তারপর স্যার আমার একটা প্রশ্ন আছে। বলো বলো। বুকের মাপটা যদি আনুমানিক দেওয়া হয় কিংবা হাইটটা আপনার কাছাকাছি মানের যদি দেওয়া হয়, একদম একুরেটটা তো মাপতে হলে আপনার ওটা অন্য জায়গায় গিয়ে আপনার যে জায়গায় পরিমাপ করা হয় সেখানে মেপে আসতে হবে। যে ওটা যদি আনুমানিক দেওয়া হয়, পরবর্তীতে দেখা গেল যে যখন আপনার আহ দেখা গেল যে স্বাস্থ্য একটু বেড়ে গেল কিংবা বুকের মাপটা একটু বেড়ে গেল কিংবা কমে গেল আচ্ছা, কিংবা স্বাস্থ্য কমে গেল, তখন কোনো সমস্যা হবে না। সমস্যা নাই।
ঠিক আছে, তোমার হাইট হচ্ছে তোমার যেটা মিনিমাম বলা আছে সেটা থাকলেই, মানে সেটা থাকলেই হবে, সেটার উপরে কত আছে নাই এটা নিয়ে কোনো বোঝার নাই। তোমার তোমার হাইট ধরো 5 ফিট 9 ইঞ্চি, তুমি দিলা হচ্ছে 5 ফিট 8 ইঞ্চি, কোনো সমস্যা আছে? 5 ফিট 8 ইঞ্চি তোমার চাহিদা ছিল 5 ফিট 4 পুলিশের জন্য, পুলিশ না হলে 5 ফিট 8 না 9, এটা নিয়ে পিএসসির কোনো বোঝার নাই। ঠিক আছে, আর বুকের মাপ এটা সমস্যা না, বুকের মাপ এগুলা কোনো প্রবলেম না। ঠিক আছে, এগুলা নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। তোমরা এখানে যারা আছো ক্যাডার সুপারিশ পত্রে ওয়ার্ক করে, আমি যদি বেঁচে থাকি আমি সবাইকে সব কাজে হেল্প করবো। তো এগুলা নিয়ে কোনো সমস্যা নাই। জাস্ট হাইট যাদের কম আমি তাদের জন্য বললাম যে 5 ফিট 4 যাদের হাইট তারা পুলিশ এবং আনসার কখনোই প্রথম ভাবে প্রথম দিকে চয়েসে রাখিও না। তা তুমি হয়তো ভাইবা বোর্ডে ঝগড়া করতে পারবা না, আমার আমার হাইট 5 ফিট 4, হ্যাঁ আপনি নেপে দেখেন, সেটা তো ভাইবা বোর্ডের জন্য ভালো হবে না, তোমার জন্য ভালো হবে না। চোখের সমস্যা থাকলে পুলিশ ক্যাডারের সমস্যা হয় কিনা, চোখের চোখের বিষয় হচ্ছে 6/6 দেখো কিনা, অর্থাৎ 6 ফুট দূরে 6 ইঞ্চির জিনিস দেখো কিনা, 6/6 ক্লিয়ার কিনা। ক্লিয়ার এটা কি চশমা পরে ক্লিয়ার না চশমা ছাড়া ক্লিয়ার, এটা কিন্তু তোমাকে বলে না। সুতরাং চশমা পরেও যদি তুমি 6/6 দেখো তাহলে সমস্যা নেই। হ্যাঁ, চোখের কিছু স্পেশাল প্রবলেম আছে, যাদের যেগুলা প্রবলেম ক্রিয়েট করতে পারে, এগুলোর যদি চিকিৎসা থাকে সেগুলাতে যদি তুমি কমফোর্ট ফিল করো তাহলে কোনো সমস্যা নেই। চোখের ধরো অনেকের অনেক ধরনের সমস্যা থাকে, এগুলা মেডিকেল রিপোর্টে আসে, চোখের একটা আলাদা মেডিকেল হয়। তো সিরিয়াস টাইপের কোনো প্রবলেম না থাকলে, মানে এই ও চোখটা অন্ধ অন্ধ একদম অন্ধ টাইপের কোনো প্রবলেম না থাকলে এগুলা সারা চশমা, বেশিরভাগই চশমা পরেই 6/6 হয়। ঠিক আছে, কয়জন মানুষের এখন চোখ ঠিক আছে, তো এটা কোনো প্রবলেম না। তুমি চশমা পরে 6/6 হইলে সমস্যা নেই, তোমার ওইখানে রিপোর্টে লেখা থাকবে যে তোমার পাওয়ার আছে -0.50 -1.50 +1, কোনো সমস্যা নেই, এগুলা লেখাই থাকে। তো স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার প্রশ্নটা কি এরকম যে প্রথমবার বা দ্বিতীয়বার শুধু একবার দুইবার এরকমই অ্যাপ্লাই করা যায়, না বয়স থাকা পর্যন্ত করা যায় স্যার? পিএসসি বলছে যে টোটাল 4 বার অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, সুতরাং টোটাল 4 বার অ্যাপ্লাই করতে পারবেন, যারা 47 থেকে এই নিয়ম চালু হবে, অর্থাৎ টোটাল 4 বার 40 থেকে স্যার 4 বার। হ্যাঁ, বয়স থাকলেও 4 বার, না থাকলেও না থাকলেও তো অ্যাপ্লাই করা যাবে। বয়স থাকতে থাকতে 4 বার, তো 4 বার আসলে লাগে না যে সিরিয়াস তার প্রথমবার হয়ে যায়। ইনফ্যাক্ট যদি মিস হয় ভাইভাতে গিয়ে মিস হয়, ভাইভাটা পরের বার কাভার হয়ে যায়। ঠিক আছে, রেগুলার চশমা পরতে হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, চশমা ফ্রি, চশমার ক্ষেত্রে কোনো কম্পিটিশন নাই। আপনি চশমা পরে 6/6 দেখতে পারলেই হলো। আপনি চশমা পরেও যদি 6/6 না দেখেন তাহলে সমস্যা আছে। ঠিক আছে, তবে কোনোটাই কোনো সমস্যা না। আমি তো বললাম যে আপনি ক্যাডার সুপারিশপ্রাপ্ত হন, চোখের যদি সিরিয়াস টাইপের কোনো ট্রাবল না থাকে যেটাতে আপনি অন্ধ হয়ে যাচ্ছেন বা অন্ধ হয়ে যাবেন বা অন্ধই আপনি আনফরচুনেটলি, তাহলে কোনো সমস্যা নেই। যেমন 4 বার তো মনে হয় বলা নেই, হ্যাঁ, 4 বার তো মনে হয় বলা নেই 4 বারে আমার জানা। 4 বারে সার্কুলার হয়েছে এবং এটা বেশ কয়েকবার এটা নিয়ে কথা হয়েছে, 3 বার থেকে 4 বার। ঠিক আছে, এটা সার্কুলার হয়েছে, এখন হচ্ছে গিয়ে সার্কুলারটা অ্যাপ্লাই হবে কিনা এটা এটা এখনো বলেনি। যেমন ধরেন ভাইভাতে 100 মার্ক, এটা সার্কুলার হয়েছে, জি ঠিক আছে। কিন্তু সেটা বলতেছে 47 থেকেই অ্যাপ্লাই করা হবে বলে পিএসসি মনে করতেছে, কিন্তু পিএসসি যেটা করবে এটা কিন্তু পিএসসি ডিক্লেয়ার করে। এখন 4 বার বিসিএস দিতে পারবে, 4 বারই দিতে পারবে এটাও বলা হয়েছে, সেটা কি 47 থেকেই হবে এটা ডিক্লেয়ার করা নেই। ঠিক আছে, এরপরে বলা হয়েছে যে একবার বিসিএস টিকলে, প্রিলি টিকলে পরের বার থেকে আমরা রিটার্ন সব বিসিএস এর রিটার্ন দেওয়ার সুযোগ দিব, এটাও বলছে। কিন্তু এটা কি বলছে, এটা কি সার্কুলার হয় না, এটা কোন বিসিএস থেকে হবে সে ধরনের কথা বলা, বিষয়গুলো হচ্ছে এরকম। ঠিক আছে, আপনার হাতে কয়দিন সময় আছে? আমার হাতে স্যার আর 1 বছর আছে স্যার, মানে আপনি এমনিও 4 বার দিতে পারবেন না। ঠিক আছে, আপনি 47 থেকে তার 4 বার দিতে পারবেন না, আপনি 1 বছরে হয়ে যাবে, কোনো সমস্যা। ঠিক আছে, স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। আমি যদি মনে করেন যে পদরাষ্ট্রকে এটা চয়েস না দেই, সেক্ষেত্রে ভাইবা কিরকম প্রশ্ন পেয়েছে? চয়েস নিয়ে কথা বলা শেষ করি, তাহলে চয়েসের প্রশ্ন নিব। ঠিক আছে, চয়েস নিয়ে আগে শুনেন। জি ঠিক আছে, তাহলে আমরা চয়েসে ঢুকতেছি, আপনারা যারা যারা আনমিউট করছেন মিউট করে দেন, আমরা চয়েসে ঢুকি। জি ঠিক আছে। মিউট করে দেন। তো এখানে এই জায়গাটা ইম্পর্টেন্ট। তো আমি বলতেছি যে যখন আপনি বিসিএস এর ক্যাডার চয়েস দিবেন তখন আপনার মাথায় কি কি বিষয় আসে, জেনারেলি আমাদের স্টুডেন্টের মাথায় কি কি বিষয় আসে। আমি যদি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি তাহলে স্টুডেন্টরা সাধারণত কোচিং সেন্টারে যারা পড়ায়
তাদের থেকে তারা আইডিয়া নেয়, কিংবা তারা বন্ধু বান্ধব কিংবা সিনিয়র বড় ভাই এসব থেকে আইডিয়া নেয়, যাদের বেশিরভাগেরই আসলে ক্যাডারে চাকরি করেন না এবং ক্যাডার চয়েস সম্পর্কে কোনো আইডিয়া নেই। তারা তাদের ইচ্ছা মতো মন মতো একটা গল্প বানাই দেয় এবং সেই গল্প নিয়ে ফাইনালি হচ্ছে গিয়ে সে হচ্ছে একটা ক্যাডার চয়েস দিয়ে দেয়। প্রথম কথা হচ্ছে ক্যাডার চয়েসের প্রথম ফাংশন হচ্ছে প্রথম চয়েস। প্রথম চয়েসটা ইম্পর্টেন্ট, কারণ এটার উপরে ভাইবা ডিপেন্ড করে, এটার উপরে ভাইবার অনেক প্রশ্ন হয়। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, আমরা 6টা চয়েস পর্যন্ত আমরা গণনা করবো, যে 6টা চয়েসকে আমরা সাজানোর চেষ্টা করব। 6টা চয়েসকে আমরা ক্লাসিফাইড করার চেষ্টা করবো যে 6টা চয়েসে কি আছে কি না আছে। তো আমার প্রথম কথা হচ্ছে, আপনার যদি ইনফরমেশন নিতেই হয়, আপনার যদি সাজেশন নিতেই হয়, এমন একজন মানুষকে চয়েস করেন যে হচ্ছে এই বিষয়গুলা জানে, যে এই ক্যাডারের চাকরিগুলা জানে এবং এই চাকরিগুলা সম্পর্কে যার আইডিয়া আছে, এই চাকরিগুলা যে করে বা হচ্ছে গিয়ে এই চাকরিগুলো খুব কাছাকাছি থাকে। অনেকে বিশেষ ক্যাডারে চাকরি করে না, সেকেন্ড ক্লাস চাকরি করে, কিন্তু ওদের সাথেই চাকরি করে, মন্ত্রণালয়ে চাকরি করে, ওনারা তো সব ক্যাডারকে দেখতেছে এবং খুব কাছের থেকে অবজারভেশন করতেছে। ঠিক আছে, প্রথমত বিসিএস ক্যাডার চয়েসটা আপনার লাইফের জন্য একটা বিশাল ফ্যাক্ট। কারণ হচ্ছে আপনি প্রথম চয়েস দিলেন, আপনি প্রথম চয়েসেরই করেন, আমি ধরে নিলাম যে আপনি প্রথম চয়েসেরই ক্যাডার পাইছেন, ফরচুনেটলি, আমি সবসময় বলি এটা একটা ফরচুনের বিষয়। তো আপনি প্রথম চয়েসেরই ক্যাডার পাইছেন, এবার বাকি সারা জীবন আপনাকে এই চাকরি করতে হবে। বিসিএস এ এই রেকর্ড খুবই কম যে আপনি একটা ক্যাডার চয়েস পেয়ে পরবর্তী বিজেসে আরেকটা ক্যাডার চয়েস দিয়ে পরীক্ষা দিয়ে ক্যাডার সুইচ করতে পারছেন। এই রেকর্ড কিন্তু পার্সেন্টেজ একটু কম, কারণ হচ্ছে এটাতে কিন্তু ভাই বাবু কমফোর্টেবল ফিল করে না যে একটা ছেলে একটা ছেলে বা মেয়ে 1 বছর একটা চাকরি করলো, আবার এটা ছেড়ে দিয়ে এখন সে আরেকটা চাকরি করতে যাচ্ছে। বাট আপনি কিন্তু জানেন, আপনার কিন্তু ওই 1 বছর ওই ক্যাডারে চাকরি করে কিন্তু আপনার মন বলতেছে না আমি এটাতে চাকরি করবো না, আমি ওটাতে চাকরি করবো। তো ভুলটা কিন্তু আপনার। ঠিক আছে, হ্যাঁ, অনেকের নিচের দিকে ক্যাডার চয়েসে আছে, তারা সুইচ করতে চায়, তাদেরটা ঠিক আছে, বাট আপনি যদি ভুল করে যান তাহলে ভুলটা কিন্তু আপনার। সুতরাং প্রথম ইনফরমেশন কাদের থেকে নেবেন? যারা জানে এই ক্যাডারের চাকরিগুলো, কারণ সারা জীবন এই চাকরি করতে হবে 59 বছর পর্যন্ত, যদি বয়স না বাড়ায়। আশা করি আপনাদের সময় বয়স বেড়ে যাবে। তো 59 বছর পর্যন্ত আপনাকে এই চাকরিটা করতে হবে। এইখানে সুযোগ সুবিধা, তারপরে এখানে লাইফ স্টাইল, আপনার সারা দিনের, সপ্তাহে কমপক্ষে 5 দিনের আপনার 8 থেকে 9 10 ঘন্টার শিডিউল কিন্তু এই চাকরি। সুতরাং এটা খুব সাবধানে চয়েস করতে হবে, এটা কোনো হেলাফেলার বিষয় না। উম, আমরা অ্যাটলিস্ট মানে আমরা যখন চয়েস করি তখন আমরা আসলে এতটা ডিটেলে জানতাম না। ঠিক আছে, তো এই জন্য আপনাদের জন্য ডিটেলে বললাম যে ক্যাডার চয়েসের মোট 3টা উপায়। 3টা উপায়ে ক্যাডার চয়েস করা যায়। প্রথম উপায় নিয়ে কোনো প্রশ্ন হবে না, কোনো কোয়েশ্চেন হবে না, সেটা হচ্ছে আপনার নিজের যে কাজটা ভালো লাগে সেই কাজটা যদি আপনি করতে চান, সেই ক্যাডারটা আপনি ফার্স্ট চয়েস দেন, তাতে বাকি ক্যাডারে কি যায় আসলো তাতে আপনার দেখার কিছু নাই। আপনি একটা ক্যাডার চয়েসে পরীক্ষা দেন, কোনো সমস্যা নেই। 10টা ক্যাডার চয়েসে পরীক্ষা দেন, কোনো সমস্যা নেই। আপনার মন যে ক্যাডারটা চায় আপনি সেই ক্যাডারটা পরীক্ষা দিতে পারেন। আমরা সামান্য সামান্য কিছু কথা বলবো ক্যাডার নিয়ে, যেগুলো আপনার মনকে পরিবর্তন করতে বা সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। সুতরাং এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, যে আমার মন এটা চাইছে এই জন্য আমি এটা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে প্রথম চয়েস ফিক্সড, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ চয়েস নিয়ে আপনাকে ভাবতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম উপায়। এখানে কোনো ঝামেলা নাই, আমার মন চাইছে আমি এটা দিই। দ্বিতীয় বিষয় হচ্ছে ক্যাডারের আসন সংখ্যা দেখে ক্যাডার চয়েস করা। এটাও একটা ভালো ওয়ে। ঠিক আছে, যে ক্যাডারের আসন সংখ্যা বেশি সেই ক্যাডারের চয়েসটা উপরে রাখা, যে ক্যাডারের আসন সংখ্যা কম সেই ক্যাডারের চয়েসকে নিচে রাখা। এই ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি সার্কুলার দেখেই বলবো যে এই ক্যাডারের আসন সংখ্যা বেশি, এই ক্যাডার উপরে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটাও সেম ওয়ে, কারণ হচ্ছে ভাইভাতে যখন জিজ্ঞেস করে যে আপনি এটা ফার্স্ট চয়েস দিচ্ছেন কেন, তখন যদি আপনি বলেন যে স্যার এটাতে পোস্ট বেশি, চাকরি করার সম্ভাবনা বেশি, এই জন্য ফার্স্ট চয়েস দিয়েছি, তাহলে ভাইবা বোর্ড কিন্তু আর প্রশ্ন রেজ করে না, লজিক্যাল কথা। এটাতে তো পোস্ট বেশি, এটাই ফার্স্ট চয়েস দেবে। তারপরে এটাতে পোস্ট, তারপরে এটাতে পোস্ট। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার মানে এই ভালো চাকরিগুলো 6টা চাকরি বা 7টা চাকরিগুলোর মধ্যে একটা হইলেই হয়। এই জন্য আপনি সিরিয়াল ওয়াইজ দিচ্ছেন, মানে ক্যাডারের সংখ্যা অনুযায়ী কতটা অফার করছে সেই সংখ্যা অনুযায়ী দিচ্ছেন, এটাও করা যেতে পারে। 3 নাম্বার হচ্ছে সবকিছু জেনে শুনে বুঝে, মনের কথাও শুনবো, সংখ্যাও দেখবো, হ্যাঁ, কোন ক্যাডারে কি সুবিধা আছে সেটাও দেখবো, কোন ক্যাডারে কি ঝামেলা আছে সেটাও দেখবো। সবকিছু দেখে শুনে বুঝে আমি একটা কমপ্লেক্স প্যাকেজ তৈরি করবো, তারপরে আমি ক্যাডার তৈরি। তো যারা এই জায়গাটা পর্যন্ত চলে আসবেন, যাদের কাছে প্রথম দ্বিতীয় কোনোটা পছন্দ হয়নি, 3 নাম্বারে আসবে, তাদের জন্য হচ্ছে গিয়ে পরবর্তী নির্দেশনা। সুতরাং আমরা প্রথমে কিছু ক্যাডার সম্পর্কে জানি, যেগুলা আপনার কেমন হচ্ছে, কোন ক্যাডারের সুযোগ সুবিধা কেমন, আপনাকে কি অফার করতেছে ক্যাডার। ঠিক আছে,
তো আমরা যদি বলি যে বিসিএস তাকে নিয়ে বলবো বিসিএস প্রথমে পররাষ্ট্র দিয়ে শুরু করি। বিসিএস পররাষ্ট্র ক্যাডারে সুযোগ সুবিধা কি? বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে গিয়ে পোস্টিং দেশের বাইরে হওয়া সম্ভব। এটা হচ্ছে গিয়ে একটা বিষয়। এবং বাইরের যে এনভায়রনমেন্ট, বাইরের যে অ্যাসেসমেন্ট, সেগুলো তো আপনাকে মেনে নিতে হবে। আপনি দেশে থাকতে পারবেন না অনেকটা সময়। আপনার যে বাচ্চা কাচ্চা থাকবে, ইন ফিউচার যে আপনার জেনারেশন আসবে, তারা এক এক দেশে এক এক সময় ঘুরে বেড়াবে, ঠিক আছে? তো তারপরে হচ্ছে গিয়ে আপনার একটা দেশে না থাকলে কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। দেশে তো আপনার রিলেটিভস, প্যারেন্টস থাকতে পারে। আবার হচ্ছে দেশের বাইরে চাকরি করার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার, খাবার দাবার একটা ব্যারিয়ার, যে আপনি ওখানে গিয়ে আপনার ইচ্ছা মতো খাবার দাবার খেতে পারবেন না, ঠিক আছে? বাকি লাইফ স্টাইল খুবই ভালো। সরকার থেকে সবকিছু মেনটেন করা হয়। আপনি কোথায় থাকবেন, কি খাবে, আপনার হচ্ছে গিয়ে বাসা কি হবে, আপনার পাসপোর্টও আলাদা হবে। ইভেন আপনার ক্ষেত্রে ভিআইপি ট্রিটমেন্টও থাকবে, অনেক কিছু ভিআইপি ফ্যাসিলিটিস থাকবে, যেটা আপনি একজন কূটনীতিক হবেন, ডিপ্লোমেট হবেন, সুতরাং আপনার জন্য অনেক সুযোগ সুবিধা থাকবে। ক্যাডার, পশ ক্যাডার, খুবই ভালো ক্যাডার। কাজও খুব সুন্দর, ডিপ্লোমেসি করা, হচ্ছে গিয়ে সুন্দর পেপার তৈরি করা, প্রেজেন্টেশন দেওয়া, বক্তব্য দেওয়া, দেশকে অন্য দেশের সামনে উপস্থাপন করা, চুক্তি তৈরি করা, চুক্তি বের করা, কাজও খুব সুন্দর। সো যাদের হচ্ছে এই ধরনের কাজ করতে ভালো লাগে, যে আমি হচ্ছে পেপার ওয়ার্ক খুব ভালো করি, প্রেজেন্টেশন ভালো করি, বক্তব্য খুব ভালো দিই, আমার ট্রাভেলিং এর অনেক শখ আছে, ঠিক আছে, আমি বিশ্বের বিভিন্ন দেশে যেতে চাই, তাদের কালচার মিশতে আমার ভালো লাগে, তারা হচ্ছে ফরেন ক্যাডার চয়েস দিবে। কারণ হচ্ছে আপনার এই ক্যাডারে আপনার দেশের বাইরের যে বৈচিত্র্য, কাজের বৈচিত্র্য, এগুলো হিউজ পরিমাণে বৈচিত্র্য থাকবে, ঠিক আছে? এক এক সময় এক এক দেশে এক এক রকম পরিবেশে আপনি অ্যাডজাস্ট করতে হবে। সুতরাং আপনি যদি ট্রাভেলার না হন, আপনার যদি এগুলা ভালো না লাগে, তাহলে কিন্তু আপনার বিভিন্ন প্রবলেম দিতে পারে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখতে পররাষ্ট্র ক্যাডার সবারই প্রায়, অনেকে যদি পছন্দের দেয় তাহলে হচ্ছে গিয়ে ফার্স্ট চয়েস দিবেন। আমার কথা হচ্ছে পররাষ্ট্র ক্যাডার যদি চয়েস দেন তাহলে প্রথম চয়েস দিবেন। যদি আপনি প্রথম চয়েস না দেন তাহলে দিবেন না, সোজা হিসাব। কারণ পররাষ্ট্র ক্যাডার আপনি দ্বিতীয় চয়েস দিয়ে কোনো লাভ নাই, এটা আপনি পাবেন না। হ্যাঁ, সুতরাং আমি যেমন আমার বিসিএস এ, আমি চৌধুরী বিসিএস এর, আমার বিসিএস আর পররাষ্ট্র ক্যাডার চয়েস রাখি না। তো ভাইবা বোর্ড আমাকে জিজ্ঞেস করছিল যে ফরেন ক্যাডার কোথায়। স্যার আমার ফরেন ক্যাডার চাকরি ভালো লাগে না, এই জন্য আমি রাখি না, আই এম নট সুইটেবল ফর ইট। তো ঠিক আছে, শেষ, কথা শেষ। কিন্তু ফরেন ক্যাডার প্রথম চয়েস না রেখে তৃতীয়, তৃতীয়, চতুর্থ কোথাও রাখবেন, তাহলে কোনো কাজে আসবে না। ওই ক্যাডার, ওই চয়েস আপনার হচ্ছে গিয়ে ওয়েস্ট হবে, এবং ভাইবা বোর্ড বুঝবে যে আপনি আসলে এই চয়েস বুঝে নিলেন, যে আপনি ফরেন ক্যাডার হয় দিলে প্রথমে দিতে হবে, নয় বাদ দিতে হবে। আর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দিলে আপনি পাবেন না। তো আপনি যেটা পাবেন না সেটা আপনি দিবেন কেন? ভাইবা বোর্ড যদি কোনো কারণে জিজ্ঞেস করে যে আপনি 4 নম্বরে ফরেন দিতেন, আপনি কি 4 নম্বরে ফরেন পাবেন? তো আপনি বললেন, তখন আপনার কোনো উত্তর থাকবে না। কে কে বুদ্ধি দিছে আপনাকে দিতে? ভাইবা বোর্ড এই ধরনের প্রশ্ন করবে, কি বুদ্ধিতে আপনি এটা দিচ্ছেন? আপনার কাছে কোনো উত্তর থাকবে না। সুতরাং আমার পরামর্শ, ফরেন দিলে প্রথম চয়েস দেন, ফরেনের জন্য প্রস্তুতি নেন, নাহলে ফরেন বাদ দেন, ঠিক আছে? দ্বিতীয়, আহ যে ক্যাডার গুলোতে পোস্ট বেশি এবং যে ক্যাডার গুলা মানুষ আহ এই পরে পছন্দ করে, সেটা হচ্ছে 3টা ক্যাডার, সেটা হচ্ছে কাস্টমস, অ্যাডমিন এবং প্রশাসন, পুলিশ। এই 3টাতেই আমার পোস্ট বেশি। তো এই 3টা ক্যাডার হচ্ছে গিয়ে সেকেন্ড বান্ডেলে আমি রাখতে পারি, যে সেকেন্ড বান্ডেলে ছেলে পেলেদের মানে ক্যান্ডিডেটদের পছন্দের ক্যাডার হচ্ছে এই 3টা। তার মধ্যে প্রথম ক্যাডার বলি কাস্টমস ক্যাডার, খুবই ভালো চাকরি, খুবই সুন্দর চাকরি, পশ চাকরি, পোস্টিং হয় ভালো ভালো জায়গায়, যেখানে ভালো ভালো অফিস আছে, ভালো ভালো এনভায়রনমেন্ট আছে, ঠিক আছে? সেসব ভালো ভালো জায়গায় পোস্টিং হয়। কাজ তো আপনারা জানেন, যেগুলো আপনার শুল্ক বিভাগের কাজ, এয়ারপোর্টে পোস্টিং হয়, পোর্টে পোস্টিং হয়, ভালো পোস্টিং হয়, ঠিক আছে? এবং কাজও খুব ভালো। আপনার হচ্ছে এখানে অনেক কিছু জানতে হয়, নলেজিয়াস শিখতে হয়, প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে বুঝতে হয়, কিছু অ্যাকাউন্টিং জানতে হয়, কিছু হিসাব নিকাশ বুঝতে হয়, কোনটাতে কত ভ্যাট আসার কথা ছিল, ওভার ইনভয়েসিং করতে হচ্ছে নাকি আন্ডার ইনভয়েসিং করতে হচ্ছে, প্রোডাক্টের ইন্টারন্যাশনাল রেট কত, কিছু গোয়েন্দা কার্যক্রমও আছে, ঠিক আছে? চোরাচালান ধরা যায়, ট্রান্সন্যাশনাল ক্রাইম ধরা যায়, স্মাগলিং ধরা যায়, এগুলোতে অ্যাডভেঞ্চারও আছে, এবং হচ্ছে চাকরি
প্রমোশন স্লিপ খুব সুন্দর দেখে। সুতরাং যারা কাস্টমস দিবেন প্রথম চয়েস তাদেরকে বলবো যে হ্যাঁ ঠিক আছে, কাস্টমস প্রথম চয়েস হিসাবে ভালো চয়েস। আমাদের সময় কাস্টম ছিল না, থাকলে হয়তো আমি প্রথম চয়েসে দিতাম। তো না দিলে না দিতাম, মানে না দিলে নাই দিতাম, আর দিতাম না। ঠিক আছে, আর কাস্টমস এর ক্ষেত্রে আপনি ভেরিয়েশন করতে পারেন। এখন যদি প্রথম চয়েস যদি আপনি প্রশাসন দেন, সেকেন্ড চয়েস কাস্টম দিতে পারেন, থার্ড চয়েস কাস্টম দিতে পারেন, কিন্তু থার্ড এর নিচে নামিয়েন না। অর্থাৎ কাস্টম 4 নাম্বারে দিলেন, 1 নাম্বারে প্রশাসন ধরলাম আপনি ফরেন দিলেন না। বা আপনি ফরেন দিলেন, তাহলে ফরেন 1 নাম্বার, 2 নাম্বার কাস্টমস বা 2 নাম্বার প্রশাসন বা 2 নাম্বার পুলিশ, 3 নাম্বার কাস্টমস বা 3 নাম্বার প্রশাসন, 3 নাম্বার পুলিশ, 4 নাম্বার কাস্টম। এই 4টা হচ্ছে কি আপনি প্রথম বান্ডেলে ভেরিয়েশন করেন। 1, 2, 3টা ফরেন, কাস্টমস, পুলিশ, প্রশাসন। যেটাকে আপনার ভাল লাগে সেটাকে রাখেন। কিন্তু ফরেন যদি প্রথমটা রাখেন তাহলে ফরেন বাদ দিয়ে দেন। বাকি 3টার মধ্যে আপনি অল্টারনেট করতে পারেন। ঠিক আছে? এগুলো অল্টারনেটিভ নাম্বারই আসবে। আমরা অল্টারনেটও বলতেছি যে কেন আপনি এটা দিবেন না। এটা কারণটা আমি লাস্টে ব্যাখ্যা করব। ঠিক আছে? এটা হচ্ছে কাস্টমস ক্যাডার। 3 নাম্বার বান্ডেলের এই বান্ডেলের দ্বিতীয় পছন্দ হচ্ছে প্রশাসন ক্যাডার। খুবই ভালো ক্যাডার, বাংলাদেশের লিডিং ক্যাডার। ঠিক আছে? এবং বাংলাদেশ মন্ত্রণালয়ের সব কাজ প্রশাসন ক্যাডাররাই করেন। এবং হচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে অনেক ভাগ বিতণ্ডা হয়েছে, যে অন্যান্য ক্যাডাররা তাদের দাবি জানাচ্ছেন, প্রশাসন ক্যাডাররাও তাদের দাবি জানাচ্ছেন। তো আমি বলব যে প্রশাসন যে ফার্স্ট চয়েস, খুবই গুড চয়েস, খুবই ভালো চয়েস। আপনার এখানে ফিল্ডে কাজ করার অনেক সুযোগ আছে, এক্সিলেন্ট হিসাবে, ইউএনও হিসাবে, এডিসি মহোদয় হিসাবে, এডিসি হিসাবে অনেক কাজ আপনি করতে পারবেন ফিল্ডে। আবার একই সাথে মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ আছে। আর এর বাইরে যে কোথায় কোথায় সুযোগ আছে এগুলা মানে আমিও ঠিক মতো জানি না। তো উনারাও হয়তো লিস্ট দেখে বলতে পারবে যে এত জায়গায় সুযোগ আছে। যেমন আমি কিছু নাম বলি, ভোক্তা অধিদপ্তর, ঠিক আছে? তারপরে হচ্ছে মাদক সবখানে বাংলাদেশের। তারপরে একটা একটা কমিশনের নাম বলি, প্রতিযোগিতা কমিশন। আপনারা হয়তো শুনেন নাই এই নাম। প্রতিযোগিতা কমিশন নামে একটা কমিশন আছে, আপনারা হয়তো কোনোদিন এই নাম শুনেন নাই। যে বাংলাদেশের মার্কেটে যে কোম্পানিগুলো আছে তারা দামের যে প্রতিযোগিতা করে, সেই প্রতিযোগিতাকে নির্ধারণ করার জন্য একটা কমিশন আছে, প্রতিযোগিতা কমিশন। এখানেও আপনি কাজ করতে পারবেন। একটা বাংলাদেশে একটা অফিস আছে, কপিরাইট অফিস। অনেকে হয়তো নামই শুনেন নাই বা জানেনই না যে কপিরাইট অফিস নামে একটা অফিস আছে। একটা সংস্থা আছে, বাংলাদেশ কপিরাইট অর্গানাইজেশন। তো এইখানে হচ্ছে অ্যাডমিন ক্যাডার হিসেবে কাজ করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের সব জায়গায় যত সেক্টর দেখতেছেন, সব সেক্টরে আপনি অ্যাডমিন ক্যাডার হিসেবে। সুতরাং এটা হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী আপনি কাজ করতে পারবেন। দেশের বাইরে পড়াশোনার সুযোগ অবারিত এখানে। অনেকগুলা সরকারি স্কলারশিপ অ্যাডমিন ক্যাডারের জন্য আছে, সেগুলাতে আপনি করতে পারবেন সরকারি খরচে বাইরে পড়াশোনা করে আসে। ঠিক আছে? অনেক পোস্টিং আছে, প্রমোশনের খুব একটা ঝামেলা নাই। সুতরাং এবং পাওয়ার প্র্যাকটিস বলেন, পাবলিক ডিলিং বলেন, আমি সব দিক থেকে আগায় রাখবো প্রশাসন ক্যাডারকে। যাদের চয়েস আছে প্রশাসন 1 নাম্বারে দিবে। নিয়ম এটাই, প্রশাসন 1 নাম্বারে দিলে ফরেন বাদ চলে যাবে। 2 নাম্বারে কাস্টমস রাখতে পারেন, পুলিশ রাখতে পারেন, অথবা পুলিশ কাস্টমস পুলিশ যেকোনো ভেরিয়েশন রাখতে পারেন। এটা গেল প্রশাসন ক্যাডার। এবার পদ সংখ্যাও ভালো আছে। আপনি হচ্ছে গিয়ে এই ক্যাডার যদি 1 নাম্বার চয়েসে দেন তাহলে ভালো। ঠিক আছে? 2 নাম্বার চয়েসে দেন তাও ভালো। 3 নাম্বার চয়েসে দেন তাও ভালো। কোনো সমস্যা নেই। ঠিক আছে? এরপর 3 নাম্বার ক্যাডার, আমার ক্যাডার, পুলিশ ক্যাডার। ঠিক আছে? পুলিশ ক্যাডারের এবার পদ সংখ্যা ভালো আছে। আমরা এই পদ সংখ্যাটাকে রেফার করি যে এতটুক নেওয়া উচিত, আরো কমানো উচিত, তাহলে হচ্ছে প্রমোশন স্মুথলি পাওয়া উচিত। পুলিশ ক্যাডার এবং ভ্যারিয়েশন অনেক বেশি, কাজের চাপ অনেক বেশি। পুলিশ ক্যাডারের প্রথম ধাক্কাটাই করে হচ্ছে পুলিশের ট্রেনিং। খুবই রিগোরাস ট্রেনিং হয় পুলিশের। তো ট্রেনিং এর পরে হচ্ছে গিয়ে কাজের সুযোগ অবারিত। আপনার অনেক কাজ করার সুযোগ আছে, ফিল্ডে কাজ করার সুযোগ আছে, ফিল্ডের বাইরে হেডকোয়ার্টারে কাজ করার সুযোগ আছে। তারপরে হচ্ছে গিয়ে মেট্রোপলিটনে কাজ করার সুযোগ আছে, জেলায় কাজ করার সুযোগ আছে। হেডকোয়ার্টারে অনেকগুলা সেক্টরে কাজ করতে পারবেন। আপনার যদি এডুকেশন সেক্টর ভালো লাগে ওখানে গিয়ে এডুকেশন সেক্টরে কাজ করতে পারবেন। অ্যাকাউন্টিং সেক্টর আছে, বাজেটিং সেক্টর আছে, সফটওয়্যার সেক্টর আছে, আইসিটি আছে, স্পেশালাইজ ক্রাইম সেক্টর আছে, সিআইডি আছে, পিবিআই আছে তদন্ত করার জন্য, সিটিজিসি আছে যেগুলো হচ্ছে গিয়ে আধুনিক তদন্ত করে, অনলাইনে যত ক্রাইম হয় সেগুলো তদন্ত করে। তো পুলিশ ক্যাডার ইজ এ গুড চয়েস। যদি আপনার ফিটনেস থাকে, আপনার হাইট থাকে, আমি বলবো যে আপনার জন্য ভালো চয়েস। আপনি ভেবে চিনতে দেন। সেক্ষেত্রে আপনি 1 নাম্বার চয়েস দিতে পারেন। পুলিশ 1 নাম্বার চয়েস দিলে নিয়ম হচ্ছে ফরেন থাকবে না। আর হচ্ছে গিয়ে 2 নাম্বারে আপনি অ্যাডমিন রাখতে পারেন, 3 নাম্বারে কাস্টম থাকতে পারেন, অথবা 3 নাম্বারে আপনি অ্যাডমিন, 2 নাম্বারে কাস্টম থাকতে পারেন। এই দুইটার মধ্যে আপনি ভেরিয়েশন করতেই পারেন। এই হচ্ছে প্রথম বান্ডেল, যেটা আমাদের স্টুডেন্টদের সবচেয়ে পছন্দের বান্ডেল। দ্বিতীয় বান্ডেলে 2টা ক্যাডার আসবে, একটা হচ্ছে ট্যাক্স ক্যাডার, একটা হচ্ছে অডিট ক্যাডার। এগুলা হচ্ছে দ্বিতীয় বান্ডেলে আসবে। যে
4-এর পরে এখন কারো ট্যাক্স ক্যাডার পছন্দ থাকতে পারে, যেমন আমি একজনকে চিনি, সে 1 নাম্বার চয়েস ট্যাক্স ক্যাডার দিয়ে পরীক্ষা দিচ্ছে এবং সে ট্যাক্স ক্যাডারই চাকরি পেয়েছে। ঠিক আছে, অডিট ক্যাডার ট্যাক্স ক্যাডার দুইটাই ভালো ক্যাডার। প্রথমে অডিট ক্যাডারের কথা বলে, অডিট ক্যাডারের কাজ হচ্ছে প্রত্যেক সরকারি অফিসে যত বরাদ্দ থাকে সেই বরাদ্দটা হচ্ছে সেই বরাদ্দটা কিভাবে এক্সিকিউট হচ্ছে, মানে কিভাবে অফিসে টাকাটা, সরকারি বরাদ্দের টাকাটা খরচ করতেছে, এটার যে অডিট করে সেটা অডিট ক্যাডার করে। এরকম সরকারি বরাদ্দ যেখানে যেখানে থাকে সবগুলো বরাদ্দের খরচ কিভাবে আপনার মেনটেন হবে, সবগুলা খরচ ঠিক হচ্ছে কিনা, নিয়মের মধ্যে হচ্ছে কিনা, সেগুলা অডিট ক্যাডার করে থাকে। আর আমাদের বেতন ভাতা সব অডিট ক্যাডার করে থাকে। ঠিক আছে, এখানে হচ্ছে গিয়ে বেসিক্যালি অ্যাকাউন্টিং, কিন্তু যাদের ম্যাথ ভালো লাগে, অ্যাকাউন্টিং ভালো লাগে, হিসাব নিকাশে ভুল করতে ভালো লাগে, হিসাব নিকাশ বুঝতে ভালো লাগে, তারা হচ্ছে গিয়ে এই ক্যাডারে আসবে। ক্যাডার চমৎকার। বেতন ভাতাও সরকারি বেতন ভাতাই, অন্যান্য সুযোগ সুবিধাও আছে। ভালো ক্যারিয়ার, ভালো 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 জায়গায় পোস্টিং হয়, চাকরি করতে পারবেন, খুব সুন্দর নিরিবিলি চাকরি করতে পারবেন। ম্যাথমেটিক্যাল হিসাব যাদের জন্য পছন্দ তারা আসতে পারে। তবে এগুলো কিন্তু আমি 1 নাম্বার 2 নাম্বারে দেওয়াটা বলতেছি না। 1 নাম্বার 2 নাম্বারে অডিট ট্যাক্স যদি দেন তাহলে হচ্ছে বাকি ক্যাডার হচ্ছে গিয়ে আপনি পয়েন্ট বাদ দিয়ে অ্যাডমিন তার সাথে দিতে পারবেন। কেউ যদি অডিট ক্যাডার প্রথম চয়েস বা ট্যাক্স ক্যাডার প্রথম চয়েস দেন সেক্ষেত্রে দিতে পারেন। অডিট মিস করে কোনোদিন পুলিশে আসবে না, প্রশাসনে আসবে না। অডিট খালি অডিটই পাবেন, পরে এগুলা কোনো কাজ করবে না। ট্যাক্স ক্যাডার সেম, ট্যাক্স ক্যাডার খুবই ভালো ক্যাডার। এখানে হচ্ছে গিয়ে আপনি ফিল্ড লেভেলে কাজ করতে পারেন, আবার হচ্ছে গিয়ে আপনি সেন্ট্রাল লেভেলেও কাজ করতে পারেন, কর্পোরেট ট্যাক্সও কাজ করতে পারেন, আবার হচ্ছে লার্জ ইউনিট ট্যাক্সও কাজ করতে পারেন, আবার হচ্ছে ফিল্ড লেভেলের ট্যাক্স বোর্ডে আপনি কাজ করতে পারেন। ট্যাক্সের হিসাব খুবই ইম্পর্টেন্ট, দেশের জন্য ইম্পর্টেন্ট। দিকে কত টাকা ট্যাক্স দিল, তার ইনকাম কত, আসলে তার কত টাকা ট্যাক্স হলো, তার সম্পত্তি কত টাকা, এই সব হিসাব নিকাশ করা হতে, এবং হচ্ছে গিয়ে আপনার সব বাংলাদেশের সবার সাথে আপনার যোগাযোগ থাকবে, সবাই আপনাকে খুঁজবে, বছরে এক টাইম হলেও খুঁজবে, যে টাইমে ট্যাক্স দিতে হয়। আর কর্পোরেট কোম্পানি গুলো তো সারাক্ষণই আপনার সাথে যোগাযোগ রাখবে। সুতরাং এটা ভালো ক্যাডার। অডিট ক্যাডারের মতোই এটার কাজ, একই একই ধরনের কাজ, পার্থক্য হচ্ছে একটা সরকারি খরচ দেখে, একটা হচ্ছে কোম্পানির বা ব্যক্তির আয় এবং ব্যয় দেখে। এটাও ভালো ক্যাডার। 5 চয়েস দিলে নিয়ম ওইটাই, ট্যাক্স যদি 5 চয়েস দেয় তাহলে পরে এগুলা আপনি সাফল করতে পারেন, পরে না দিয়ে না আপনি করতে পারেন, হয়তো পরে আসা সম্ভাবনা ট্যাক্সই চলে আসবে। কিছু এক্সেপশনাল ক্যাডার চয়েস দিয়ে ভাইবা ভালো করা যায়, যেমন ট্যাক্স ক্যাডার চয়েস দিলে ভাইবা ট্যাক্স ক্যাডারের উপরেই হবে, কারণ অনেকেই কেউ চয়েস দিবে না, বেশিরভাগ চয়েস দিবে না। চয়েস দিচ্ছেন ভাইবা ডিফারেন্ট হবে, সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু আপনার ট্যাক্সের কাজটা ভালো লাগতে হবে, পরে যদি ভালো না লাগে শুধুমাত্র চাকরির জন্য রিজন পরে গিয়ে কিন্তু দুঃখ করবেন। সুতরাং এই জন্য কাজগুলো বলে দিচ্ছি, সুযোগ সুবিধা বলে দিচ্ছি। ট্যাক্সের প্রমোশন স্মুথ, সমস্যা হয় না, আপনি প্রমোশনও পেয়ে যাবেন। পোস্টিং এ সারা বাংলাদেশ হয়, সারা বাংলাদেশে ট্যাক্স পোস্টিং আছে। তো এটা হচ্ছে ট্যাক্স ক্যাডার। তো আমরা সেকেন্ড বান্ডেলটা, ফার্স্ট বান্ডেল শেষ করলাম, সেকেন্ড বান্ডেল শেষ করলাম, এবার আসছে আমার থার্ড বান্ডেল। আমি কিন্তু 6টা ক্যাডারের নাম বলে ফেলছি: ফরেন, প্রশাসন, পুলিশ, কাস্টমস, অডিট, পুলিশ, কাস্টমস, ট্যাক্স এন্ড অডিট। এই 6টা ক্যাডারের বান্ডেল মিলে সারা বাংলাদেশ অ্যাপ্লাই করে। সারা বাংলাদেশে যত স্টুডেন্ট অ্যাপ্লাই করবে এই 6টা বান্ডেলের মধ্যে ঘুরাবে। তো আমাদের তাহলে এখান পর্যন্ত সামারি হচ্ছে: ফরেন দিলে 1 নাম্বার দেন, নাইলে বাদ দেন। 2 নাম্বারে হচ্ছে গিয়ে অ্যাডমিন, পুলিশ, কাস্টমসের মধ্যে আপনি সাফল করেন। 3 নাম্বার হচ্ছে ট্যাক্স এন্ড অডিটের মধ্যে আপনি সাফল করেন। ট্যাক্স এন্ড অডিটকে যদি উপরে নিয়ে আসেন, 1-2-তে নিয়ে আসেন, তাহলে আপনার ইচ্ছা, আপনি আনবেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে 6টা ক্যাডার, যেটা নিয়ে আসলে সবচেয়ে বেশি কথাবার্তা হবে। এরপরে অনেকে এরপরে 7 নাম্বার থেকে 8 নাম্বার হচ্ছে গিয়ে যে চয়েস গুলা থাকে সেগুলো হচ্ছে আনসার এবং শিক্ষা। এইগুলা হচ্ছে 6, 7 এবং 8। যদি আমার শিক্ষা 6 ছিল, কারণ হচ্ছে যেটা আমার ফরেন ছিল না, আমার তো একটা গ্যাপ হয়ে গেছে। এই জন্য আমাদের সময় কাস্টমসও ছিল না, এই জন্য আমি আনসারকে উপরে রাখছি, যেহেতু আমার চয়েস ছিল ডিসিপ্লিন লাইন। তো এই জন্য আপনার হচ্ছে 7 এবং 8 নাম্বার ক্যাডার হচ্ছে ক্যাডারে বিবেচনা করা উচিত আনসার এবং শিক্ষাকে। এবং এই শিক্ষা ক্যাডারের কথা আমি পরে আসতেছি। প্রথমে আনসার ক্যাডার হচ্ছে পুলিশ ক্যাডারের মধ্যেই ছড়ায় পোস্টিং হয়, ভালো ক্যাডার। কাজও আছে, কাজ আরো বাড়তেছে দিন দিন। সুযোগ সুবিধা ভালো আছে, আপনি দিতে পারেন। ঠিক আছে, তবে মানে পুলিশের কম্পারিজনে তদন্ত ক্ষমতাটা এখনো নাই, আর বাকি সুযোগ সুবিধা পাই একই। আপনি যেহেতু তদন্ত ক্ষমতা নেই, ফিল্ড এক্সপিরিয়েন্স, ফিল্ডে অ্যাটাচমেন্ট কম থাকে, মানে এই বিষয়টা নাই। তবে ডিউটি থাকে ফিল্ডে প্রচুর, এগুলো থাকবে।
তবে ভালো ক্যাডার আপনি দিতে পারেন। 6 নাম্বার পরে 7 নম্বর আপনি দিতে পারেন। ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে শিক্ষা ক্যাডার। শিক্ষা ক্যাডার হচ্ছে সবচেয়ে বড় ক্যাডার, সবচেয়ে বড় সংখ্যার ক্যাডার। ক্যারিয়ার গ্রোথ এখন স্লো হয়ে গেছে। আমাদের ব্যাচে এখনো প্রমোশন পায়নি, 34 ব্যাচ প্রমোশন পায়, স্লো হয়ে গেছে ক্যারিয়ার গ্রোথ। ঠিক আছে, এটা নিয়ে আন্দোলন চলতেছে। তারপরে হচ্ছে গিয়ে যাদের টিচিং পছন্দ, আমি বলবো যে তারা শিক্ষা ক্যাডার দেন। আপনার টিচিং পছন্দ না হলেও আপনাকে শিক্ষা ক্যাডার দিতে হবে, কারণ হচ্ছে গিয়ে ওইখানে যদি আপনার অপশন থাকে তাহলে তো আপনি দিবেন। তো আপনি দিতে পারেন, অপশনে থাকা উচিত। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যারা সত্যি সত্যি শিক্ষা ক্যাডারে আসতে চান, তারা শিক্ষা ক্যাডার 1 নম্বরে দেন এবং আর কোনো ক্যাডারই চয়েস দেন না। ঠিক আছে? কারণ শিক্ষা ক্যাডারে যদি আপনি আসতে চান, আপনি 1 নম্বরে দেন। আমি এমন মানুষ চিনি যে শিক্ষা ক্যাডার 1 নম্বর চয়েস দিছে এবং শিক্ষা ক্যাডারই পেয়েছে। একটা চয়েস দিয়ে দিছে, তারা আর কোনো চয়েসই নেই। ঠিক আছে? তো এরকম যাদের ইচ্ছা তারা শিক্ষা ক্যাডারে আসতে পারে। শিক্ষা ক্যাডার একটা স্পেশালাইজড ক্যাডার, এখানে সারা জীবন সারা জীবন আপনি পড়াবেন। আর হচ্ছে গিয়ে সেক্ষেত্রে আপনার অ্যাডমিনিস্ট্রেশন সাইডটা থাকবে না, বাট আপনি পড়ানোর যে এনার্জি, পড়ানোর যে স্পিরিচুয়াল এনার্জি, সেটা আপনি ফিল করতে পারবেন। সুযোগ সুবিধা অত বেশি এই মুহূর্তে অ্যাভেলেবেল না, বেতন ভাতা আছে, বিভিন্ন পরীক্ষার খাতা, পরীক্ষার ডিউটি, ইনকাম আছে। ঠিক আছে, কিন্তু প্রমোশন স্লো হয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে একটু হতাশ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় যে এটা কেটে যাবে হয়তো কোনো না কোনো ভাবে, সরকার একটা ব্যবস্থা নিবে। তারপরেও হচ্ছে গিয়ে শিক্ষকদের আরো সুযোগ থাকে পড়ানোর। এখন তো অনলাইনে যুগ, পড়াইতে পারেন, বইপত্র লেখা আছে। এটা একটা আলাদা জগৎ, একটা আলাদা দুনিয়া। আমি যেরকম পড়াই, অল্প সময় পড়াই, এই জন্য তাও পড়াই, কারণ ভালো লাগে। ঠিক আছে, তো এটা একটা ভালো লাগার দুনিয়া। সুতরাং দিলে প্রথম দিকে দিতে গেলে একদম ফার্স্ট চয়েস, আর কোনো চয়েস নাই। আর যদি এভাবে দিতে চান তাহলে, যদি আপনার চয়েসে না থাকে শিক্ষা ক্যাডার, তাও রাখবেন, তাহলে আমি আপনাকে এই পজিশনে রাখতে বলবো। তারপরে যে ক্যাডার গুলো আছে এগুলা আপনার ইচ্ছা মতো আপনি সাফল করতে পারেন। বিসিএস তথ্য ক্যাডার আছে, তথ্য ক্যাডারে 3টা ক্যাডার আছে, যেটা আপনার ভালো লাগে সেটাকে আপনি রাখেন। খাদ্য ক্যাডার আছে, পরিবার পরিকল্পনা আছে, সমবায় আছে, বাণিজ্যিক ক্যাডার আছে। এগুলাকে আপনি আপনার মতো করে সাফল করতে পারেন। সেক্ষেত্রে বাণিজ্যিক ক্যাডারটাকে আমি আগে রাখতে চাই, তথ্য ক্যাডারটাকে আমি আগে রাখতে বলবো। ঠিক আছে, খাদ্য ক্যাডারটাকেও আমি আগে রাখতে বলবো। খাদ্য ডিসি ফুড হয় ভালো। তো খাদ্য ক্যাডারটা এরপরে আপনি আনতে, এরপরে তথ্য, এরপরে খাদ্য, এরপরে বাণিজ্য, তারপরে বাকিটা আপনার মতো করে সাজাতে পারেন, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হলো যে আমাদেরকে সাধারণত ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট শুধুমাত্র ভাইবার জন্য। কারণ ভাইবার বোর্ড যদি দেখে যে আপনি এমন একটা ক্যাডার চয়েস দিচ্ছেন, যে ধরেন আপনি প্রথম চয়েস দিলেন একটা, সেটা ক্রস করে দ্বিতীয় চয়েসে আসা সম্ভব না। আপনি প্রথম চয়েস দিলেন ধরেন ট্যাক্স ক্যাডার, দ্বিতীয় চয়েস দিলেন অডিট ক্যাডার, তৃতীয় চয়েস দিলেন ফরেন ক্যাডার। এখন যারা বাংলাদেশে ফরেন ক্যাডার দিচ্ছে ফার্স্ট চয়েস, এবং ফরেন ক্যাডারের যেহেতু পোস্ট কম এবং যারা ফার্স্ট চয়েস দিছে, তাদের মধ্যে ফরেন ক্যাডারের হচ্ছে গিয়ে চয়েস শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনার ফার্স্ট চয়েস কি? আপনার ফার্স্ট চয়েস ধরেন বিসিএস, ট্যাক্স, অডিট, কিংবা ধরেন আনসার, কিংবা ধরেন পুলিশ, অ্যাডমিন। 3 নাম্বার হচ্ছে আপনার ফরেন ক্যাডার। তো আপনি হচ্ছে গিয়ে পুলিশ পাবেন না, অ্যাডমিন পাবেন না, কাস্টমস পাবেন না, তারপরে গিয়ে আপনি ফরেন কিভাবে পাবেন? ফরেন তো তার আগেই শেষ হয়ে গেছে। কারণ যারা হচ্ছে গিয়ে ফার্স্ট চয়েস দিচ্ছে তারা সবচেয়ে বেশি নাম্বার পেয়ে ফরেন নিয়ে চলে গেছে, তাতে ফরেনটা আপনি পাবেন না। এই জন্য হচ্ছে গিয়ে সমস্যা। ভাই বাবু বলবো যে আপনি তো বুঝেনি না কোন ক্যাডারে আগে দিতে হবে, কোন ক্যাডার পরে দিতে হবে। ঠিক আছে, ফরেনকে আপনি 2 নাম্বারে রাখলেও আপনার জন্য প্রবলেম, কারণ হচ্ছে আপনি প্রথম যেটাই চয়েস রাখেন না কেন, সেটা জন্য আপনার যে ফাইট, সে ফাইট করার পরে আপনি আর ফরেনের নাম্বারের সাথে ফাইট করতে পারবেন। স্টেপ ধরা ফরেনের জন্য আমার পুরা পরীক্ষা ধরেন 65 থেকে 70% নাম্বার লাগলো। পরীক্ষার নাম্বার মানে হচ্ছে রিটার্নের 900, আর হচ্ছে ভাইবা যদি এখন 100 হয় তাহলে 1000, আর যদি 200 হয় তাহলে হচ্ছে 1100। এর মধ্যে ধরেন 70% ধরলাম, 65% নাম্বার লাগবে পরে হচ্ছে। তো 65% নাম্বার আপনি পাইছেন, ধরেন আপনি পাইছেন, আপনি পেয়ে আপনি ফার্স্ট চয়েস রাখলেন হচ্ছেন ধরেন পুলিশ, কাস্টমস, অথবা ধরেন প্রশাসন রাখলেন। ঠিক আছে, তো আপনি 65% নাম্বারে তো আপনি ওগুলাই পেয়ে যাবেন। তো আপনি ফরেন পর্যন্ত আসবেন কিভাবে? যে ফরেন চয়েস ফার্স্ট চয়েস দিচ্ছে এবং 65% নাম্বার পাইছে, সে ফরেন নিয়ে চলে যাবে। তাহলে আপনি এই যে ফরেন আপনি 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বারের নাম আনেন, অনেকে আবার লাস্টেও রাখে।
ঠিক আছে, ওটা ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে যে এটা মানে কি, আমার খুশি, আমার খুশি, আমার ক্যাডার চয়েস, আমি যা ইচ্ছা তা করবো। কিন্তু ভাইবা বোর্ড এটাকে পজিটিভলি নেয় না। ভাইবা বোর্ড মনে করে যে আপনার ক্যাডার সম্পর্কে কোনো ধারণা নেই, যে কে কোন ক্যাডার প্রথমে দ্বিতীয় দিবে, আপনি আসলে সেটা বুঝতেছেন না বলে আপনি এই ধরনের অদ্ভুত কাজ করতেছেন। তখন ভাইবা বোর্ড বিরক্ত হয় আপনার উপরে, এবং ভাইবা বোর্ডের বিরক্তি আপনার রেজাল্টের উপরে প্রভাব ফেলে। তো এই জন্য ক্যাডার চয়েসটা ইম্পর্টেন্ট। আবার কিছু লোকের কাছে ইম্পর্টেন্ট যে তারা চিন্তা করে যে আম, আমার যেগুলাতে পোস্ট কম ওগুলো আগে দিব, তাহলে ওগুলা নিতে হয়, যেগুলাতে পোস্ট বেশি ওগুলাতে আসবে। এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনা করা যাবে না। ঠিক আছে, যেগুলাতে পোস্ট বেশি ওগুলাই হচ্ছে গিয়ে আগে দিবে, এবং আপনার পছন্দের ক্যাডার ওগুলাই। সুতরাং এটা হচ্ছে সমস্যা। কারণ ভাইবা বোর্ড আপনার ক্যাডার চয়েসটা দেখে আপনার সম্পর্কে ধারণা করে। একটা ক্যাডার চয়েস দেখে আমরা স্টুডেন্ট কে জাজ করতে পারি যে ও আসলে ক্যাডারটা বুঝে। ঠিক আছে, এবং ফরেন আপনি 4 নম্বরে দিলে আসবে না, প্রশাসন 4 নম্বরে দিলে আসবে না, পুলিশ 4 নম্বরে দিলে আপনি পাবেন না, তার উপরের গুলো আপনি পেয়ে যাবেন, বাকিরা নিয়ে চলে যাবেন। সুতরাং এই জন্য ক্যারিয়ার চয়েসটা ভাইবা বোর্ডে ইম্পর্টেন্ট। যখন ক্যারিয়ার চয়েসটা এরকম না হয়, উল্টাপাল্টা হয়, তখন হচ্ছে গিয়ে ভাইবা বোর্ড বিরক্ত হয়, এবং আপনারও জীবন উল্টাপাল্টাই হবে। কারণ হচ্ছে উল্টাপাল্টা ক্যারিয়ার চয়েস দিচ্ছেন, উল্টাপাল্টা আপনি চাকরি দেখা যাবে যে বেশি নাম্বারই পাইছেন, ভালো পরীক্ষা দিচ্ছেন, একটা অন্য ক্যারিয়ার যেটাকে আপনি ভাবছেন যে এটা না করে ওইটা করবো, কিন্তু আগে দেওয়ার কারণে ভুল হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে সমস্যা। তো এই কারণে আমি আপনাদেরকে বান্ডেল করে দিলাম, ভাগ করে দিলাম, যে প্রথম বান্ডেল, দ্বিতীয় বান্ডেল, তৃতীয় বান্ডেল এবং অবশিষ্ট বান্ডেল। এর মধ্যে আপনারা পড়বেন। তবে এখানে বলে রাখি, প্রথমে যে বলে রাখি যে সবগুলোই বাংলাদেশ সিভিল সার্ভিসের নবম গ্রেডের ফার্স্ট ক্লাস কর্মকর্তা। আমরা কোনোভাবেই কোনো ক্যাডারকে অন্য ক্যাডারের চেয়ে ছোট করার বা অন্য ক্যাডারের চেয়ে অন্যভাবে সাবোটাইজ করার কোনো ইচ্ছা আমার নাই, বা কোনো আমার এই ধরনের বিষয়ও নাই। এটা হচ্ছে গিয়ে ক্যারিয়ার চয়েসের জন্য বলা। এটা হচ্ছে ডিসক্লেমার, কারণ এটা ইউটিউবে যাবে, অনেক ডিসক্লেমার থাকতে হবে। তাহলে একজন সরকারি কর্মচারী হিসাবে আমি অন্য ক্যাডার নিয়ে এভাবে জাস্টিফিকেশন দিতে পারি না। তো যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা জাস্টিফিকেশন, যেন তাদের ভাইভাতে গিয়ে প্রবলেম না হয়, এবং তারা তাদের পছন্দের ক্যাডারটা পেতে পারে, বা তাদের ক্যাডার চয়েসটা যাতে উল্টাপাল্টা না হয়, এটা যাতে দেখতে পিকুলিয়ার না হয়, এই জন্য এগুলা বলা, যে সর্বসাধারণ মানে সবাই মেজরিটি যেভাবে ক্যারিয়ার চয়েস দিবে সেটা না বুঝতে পারলে তো আপনি চাকরিটা পাবেন না। এই জন্যই এগুলা বলা, এটা ডিসক্লেমার হিসাবে থাকলো, এটা আমরা ডিসক্লেমার হিসাবে আগে দিয়ে দিব। তো এটা হচ্ছে গিয়ে কথা। এই হচ্ছে গিয়ে ক্যারিয়ার চয়েস, এই হচ্ছে গিয়ে বান্ডেল। ক্যারিয়ার চয়েসের আলোচনা শেষ, এবার আমরা প্রশ্ন দেখি। সাগর, ইয়াসিন, আমার শিক্ষকতা ছাড়া কিছুই ভালো লাগে না, আমি শিক্ষকতাই পছন্দ করি। তবে কি আমি একটা চয়েস দিই, কোনো সমস্যা নেই, আরো ভালো। আপনি যদি শিক্ষকতায় একটা চয়েস দিয়ে আপনি পরীক্ষা দেন তাহলে আরো ভালো। আহ আপনাকে ভাইবা ওইভাবেই চিন্তা ভাবনা করবে, ওইভাবেই বিচার বিবেচনা করবে যে না ঠিক আছে। তো ও চয়েস ফিক্সড, লক্ষ্য ফিক্সড, আপনি শিক্ষকতা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আমি যেগুলো বলছি এগুলো আপনার মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে ক্যারিয়ার চয়েস নিয়ে? স্যার, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলে। স্যার, আমি যদি প্রথম চয়েস প্রশাসন ক্যাডার দিই, তাহলে কি ভাইবা বোর্ডে প্রশাসন ক্যাডার কিন্তু কি বেশিরভাগ কোশ্চেন হতে পারে না? আমি হ্যাঁ, দ্বিতীয় আপনি প্রথম চয়েস যেটা দিবেন ভাইবা সেদিকে আপনাকে জিজ্ঞেস করবে। ঠিক আছে, এরপরে আপনার ভাইবা বোর্ড ওইটার উপরে জাজ করে আপনাকে একটা নাম্বার দিবে। অর্থাৎ আমি এখানে বারবার বলতে যাচ্ছি প্রথম চয়েসটা ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে যে আপনি প্রথম চয়েস ফরেন দিয়েছেন, ঠিক আছে, এবং ফরেনের কে নিয়ে হচ্ছে ভাইবা বোর্ড আগাচ্ছে। কিছু প্রশ্ন ইংলিশে করতেছে, যেটা আপনি ফরেন আপনি চয়েস, কমিউনিকেশন স্কিলটা টেস্ট করার জন্য আপনাকে ইংলিশে প্রশ্ন করতেছে, কঠিন কঠিন প্রশ্ন করতেছে, হোয়াই ডোনাল্ড ট্রাম্প ওয়ান্ট টু টেক গ্রিনল্যান্ড, এইসব টাইপের প্রশ্ন করতেছে। তখন তো আপনি হচ্ছে গিয়ে একে তো ওই বিষয়টা জটিল, তার উপরে বলতে হচ্ছে ইংলিশে সবকিছু মিলে আপনি একটা মেলা জায়গাকে ভাইবা করলেন খারাপ না। আপনার আসলে ফরেন প্রথম পছন্দ দেওয়ার কথা না, আপনার আসলে প্রশাসনই দেওয়ার কথা ছিল, কিন্তু ফরেন প্রথমে না রাখলে আপনার খারাপ লাগতেছে, নিচে রাখাটা আপনার কাছে শোভনীয় মনে হচ্ছে না, এই জন্য আপনি ফরেনকে প্রথমে রাখছেন। তারপর মনে মনে পছন্দ হচ্ছে ফরেন বা পুলিশ বা প্রশাসন বা কাস্টমার। তো সেই ক্ষেত্রে তো আপনার ভাইবা আপনি খারাপ করলেন, ঠিক না? সেক্ষেত্রে আপনি ফরেন রাখবেন না। এই জন্য প্রথম যেটা চয়েস সেটাকেই আপনি প্রথমে দিবেন। আপনার সেটা যে কোনো থিওরি অনুসারেই হয়। প্রথমে আমি 3টা থিওরি বলছি, ক্যারিয়ার চয়েসের বেসিক থিওরি হচ্ছে 3টা। এই 3টা যেটা হিসাবে আপনাকে পছন্দ সেটা আপনি কি ক্যারিয়ারকে পছন্দ রাখবেন, ভাইবা সেদিকে মুভ করার চেষ্টা করুন। সাধারণত আপনার প্রথম চয়েসের বাইরে ভাইবা হয়।
কখনো দ্বিতীয় এবং তৃতীয় চয়েস নিয়ে প্রশ্ন করে, কিন্তু সেটা অপেক্ষাকৃত কম। আর কোনো প্রশ্ন? ক্যাডার চয়েসটা এখানে দিয়ে না, ক্যাডার চয়েসটা আমাদের পেজে দেন, বা আমাদের হচ্ছে গিয়ে আপনার গ্রুপে দেন। গ্রুপে না, আপনার মানে আমাদেরকে ব্যক্তিগতভাবে আপনারা মেসেজ করেন, আমি ওগুলা দেখে আপনাদেরকে আনসার করবো। একজন লিখছে যে ফরেন বাদ দিলে কেমন হয়, অ্যাডমিন, কাস্টম, ট্যাক্স, অডিট, এডুকেশন, তথ্য। অ্যাডমিন, কাস্টমস ঠিক আছে, আপনি পুলিশে আনসার রাখবেন না, এই তো কথা। ট্যাক্স, অডিট, এডুকেশন, খাদ্য, বাণিজ্য, এগ্রিকালচারের স্টুডেন্ট, এগ্রিকালচারের টিচিং চয়েস। তো এগ্রিকালচারের ক্যাডার আছে না আপনার? সঞ্জিদা, আপনার তো এগ্রিকালচারের ক্যাডার আছে, ওরা কোথায়? এগ্রিকালচারের অনেকগুলো ক্যাডার আছে না, লাইভ স্টক, ইউ এগ্রিকালচার, ফিশারিজ, ওগুলো কোথায়? এগ্রিকালচারের ক্যাডার, টেকনিক্যাল ক্যাডার চয়েস কম, কিভাবে দিব? টেকনিক্যাল ক্যাডার আপনি এই যে এডুকেশন ক্যাডার যদি থাকে, তারপরে হচ্ছে তথ্য, তারপরে আপনি আপনার টেকনিক্যাল ক্যাডার দিয়ে দেন, ঠিক আছে? এরপরে বাণিজ্য। টেকনিক্যাল ক্যাডার আপনার জন্য বেটার হবে, সুতরাং বাণিজ্যের আগে আপনি টেকনিক্যাল ক্যাডার দিতে পারেন। অনার্স দ্বিতীয় বর্ষ, এখন থেকে বিসিএস পড়তেছেন, ভালো। আপনি আমাদের গ্রুপের সাথে পড়াশোনা করেন, তাইলেই হবে। আমাদের কোর্সে এনরোল করেন, তাইলেই হবে। তারপরে হচ্ছে গিয়ে আপনি প্রিলি প্রস্তুতি নেন, আরো ডিটেলে পড়েন। আর আপনি আমাদের গ্রুপে একটা মেসেজ দেন যে আপনি জুনিয়র স্টুডেন্ট, তাহলে আমরা আপনাকে অন্যভাবে রেডি করব। আর কোনো প্রশ্ন আছে? স্যার আমার আর একটা প্রশ্ন আছে। হ্যাঁ, বলেন। স্যার পুলিশ ক্যাডারে যখন সুপারিশপ্রাপ্ত হওয়ার পর ট্রেনিং হয় 1 বছরের মনে হয়, তা ওই সময় দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে দুর্ঘটনাবশত অথবা যে কোনো একটা কারণে যদি ট্রেনিং শেষ করতে না পারে, তখন তাদের কি না, করা এটা হয়? কিছু হয় না, কোন কারণে ট্রেনিং শেষ হবে না? মরে যাওয়া ছাড়া তার কোনো কারণ নেই, ঠিক আছে? আপনি অসুস্থ হইতে পারেন, আপনার হাত পা ভেঙে যেতে পারে, ঠিক আছে? তখন হচ্ছে গিয়ে সিভিয়ার টাইপের অসুস্থ, ধরেন একদম অসুস্থ হয়ে গেছেন, বেড রেস্ট হবে, 2 মাস বেড রেস্ট নেবেন, 3 মাস বেড রেস্ট নেবেন, 4 মাস নেবেন, সমস্যা কি? ঠিক আছে? তারপরও যদি আপনি একদম সুস্থ হওয়ার সম্ভাবনাই না থাকে, মানে পুলিশের চাকরি করার মতো মিনিমাম ফিটনেস আপনার নাই, তখন একটা মেডিকেল বোর্ড গঠন হবে। সেই মেডিকেল বোর্ড তখন সাজেস্ট করবে যে না, ফিটনেস এতটাই খারাপ, শারীরিক ভাবে এতটাই অচল হয়ে গেছে যে এখন আর পানি দিতে রাখা, তখন সেটা। বাট এই ধরনের এক্সট্রিম কেস আসলে হয় না। আপনি সাধারণত খুব বেশি যেন কারো হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, কারো হচ্ছে গিয়ে হার্টের সমস্যার সৃষ্টি হয়, তখন তাদের হয়তো 1 মাস 1.5 মাস রেস্টে থাকা লাগে। তারপরে ঠিকই ট্রেনিং শেষ করে বেরিয়ে আসে। এখন পর্যন্ত 7 কেউ রয়ে গেছে এই ধরনের ইয়া হয় না। মেডিকেল পারপাসে কারো চাকরিও যাওয়ার রেকর্ড অ্যাটলিস্ট আমি জানি। ধন্যবাদ স্যার। একজন বলছে ছাড় বানানটা মানে ঠিক করা যায় না, এটা কেমন ছাড় হইলো? আমি তো দরখাস্ত করে ফেলেছি, তো আপনাকে কেন দরখাস্ত করে ফেলেছেন? আপনাকে তো মানা করছিলাম যে দরখাস্ত করিয়েন না, আমরা হচ্ছে ক্লাস নিব। দরখাস্ত কি আবার করা যাবে না? না, দরখাস্ত আবার করা যাবে না। যদি আপনি সাবমিট করে না থাকেন তাহলে এডিটের অপশন থাকে, কিন্তু আপনি যদি সাবমিট করে ফেলেন তখন আর এডিটের অপশন নাই। ঠিক আছে, আপনি যা করেছেন তাতেই আপনাকে এখন সন্তুষ্ট থাকতে হবে, কিছু করার নাই। একজন বলছে যে আমরা অ্যাডমিন, পুলিশ, অ্যাডমিন, কাস্টমস, ট্যাক্স, অডিট এগুলো দিব, আর বাকি একটাও দিব না। ভেরি গুড ডিসিশন, কোনো সমস্যা নেই, একটাও দিব না। আপনি ওগুলোতে চাকরি করবেন না, আপনার দরকার নেই। এটা একটা ভালো সিদ্ধান্ত যে আমি ওগুলোতে চাকরি করবো না, আমার দরকার নাই। আমার প্রস্তুতি ভালো, এতটুকু কনফিডেন্স থাকতে হবে তো, নাকি? আপনি অ্যাডমিন, আপনি কাস্টমস, অ্যাডমিন, পুলিশ, কাস্টমস, পুলিশ, অ্যাডমিন, কাস্টমস, পুলিশ, অডিট, ট্যাক্স, আপনি 5টা চয়েস দিতে যাচ্ছেন। তো 5টা চয়েস যদি আপনি দেন, এই 5টাই হচ্ছে 60%-এর উপরে, ঠিক আছে? অর্থাৎ আপনার ভাইবা এবং রিটেন মিলায় 60%-এর উপরে নাম্বার ক্যারি করতে হবে, ঠিক আছে? তো অতটুকু যদি কনফিডেন্স থাকে যে আমি অ্যাবভ 60% নাম্বার ক্যারি করতে পারবো, 65%, ইভেন হচ্ছে গিয়ে 66 বা 64, এই ধরনের পার্সেন্টেজ আমি ক্যারি করতে পারবো, তাহলে আপনার চয়েস একদম ঠিক আছে। ভাইবাও খুব সিম্পল এবং সুন্দর হবে। আপনি খুব ভালো ভাইবা দিবেন, খুব ভালো রিটার্ন দিবেন, আপনার চাকরিও খুব সুন্দরভাবে হয়ে যাবে। আই সাপোর্ট ইট। এডুকেশন ক্যাডার আলাদা করে পাস করতে হবে স্যার? ও আচ্ছা, এই কথাটা বলা হয় নাই। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে, সেটা হচ্ছে রিটেনে আপনার 900 মার্কের প্রশ্ন হবে জেনারেল ক্যাডারের জন্য, বাংলা,
ইংলিশ, বাংলাদেশ, আন্তর্জাতিক, ম্যাথ, সায়েন্স। 900 মার্কের প্রশ্ন হবে, তার মধ্যে বাংলাদেশ 200 মার্ক। ঠিক আছে। এর বাইরে যারা টেকনিক্যাল ক্যাডার দিবেন তারা আরো 200 মার্কের প্রশ্ন দিবেন। মানে টেকনিক্যাল এন্ড প্রফেশনাল ক্যাডার, মানে শিক্ষা ক্যাডার এবং নিজের যে টেকনিক্যাল ক্যাডার, ধরেন বিপিএস যে টেকনিক্যাল ক্যাডার গুলো আছে, এগ্রিকালচার, লাইভ স্টক, ফিশারিজ, টেকনিক্যাল ক্যাডার থাকে। তো তারা হচ্ছে আরো 200 মার্কের ভাইবা দিবেন, অর্থাৎ 1100 মার্কের 1100 মার্কের রিটার্ন দিবেন, 1100 মার্কের রিটার্ন দিবেন যারা বোথ ক্যাডার থাকবেন, অর্থাৎ জেনারেল ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডার, যেমন আমি দিচ্ছি 1100 নম্বরের রিটার্ন। ঠিক আছে। এখন এর মধ্যে যারা শুধু জেনারেল ক্যাডার, যাদের টেকনিক্যাল ক্যাডারে যাবেন না, টেকনিক্যাল ক্যাডার অপশনে নাই, তারা 900 নম্বরের পরীক্ষা দিবেন, 200 নম্বরের পরীক্ষা তাদের দেওয়া লাগবে না, শেষ, সোজা কথা। যারা টেকনিক্যাল ক্যাডারের জন্যই অ্যাপ্লাই করতেছেন, জেনারেল ক্যাডার যাবেন না, তাদের হচ্ছে গিয়ে জেনারেল রিটেনের 2টা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে না, সেটা হচ্ছে বাংলা এবং হচ্ছে আপনার সায়েন্স। এই 2টা সাবজেক্ট আপনাকে পরীক্ষা দিতে হবে না। বাংলা 200 মার্কের মধ্যে 100 মার্ক পরীক্ষা দিতে হবে না, আর হচ্ছে গিয়ে সায়েন্স পরীক্ষা দিতে হবে না। আপনার 200 মার্ক, যেটা টেকনিক্যাল ক্যাডারের 200 মার্ক, সেটা পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এখানে আপনি 700 পরীক্ষা দিবেন, সেখানে 200 পরীক্ষা দিবেন, টোটাল 900 পরীক্ষা দিবেন। ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তখন আপনাকে ওইটা পাস করতে হবে। এখন ধরেন কেউ বোথ ক্যাডারের রিটার্ন দিয়ে তার নিজের সাবজেক্টে ফেল করছে, তাহলে ভাইবা কি হবে? জেনারেল ক্যাডার হয়ে যাবে। মানে তার টেকনিক্যাল ক্যাডার নাই, সে টেকনিক্যাল ক্যাডারে রিটার্ন দিছিল, মানে সে বোথ ক্যাডারই ছিল, 1100 মার্কের পরীক্ষা দিচ্ছে, সে ওই যে লাস্টের 200 মার্কে ফেল করছে। তখন ভাইবাতে জিজ্ঞেস করে যে কি বাবা, তুমি তোমার সাবজেক্টে পাস করতে পারলে না, কিভাবে অনার্স মাস্টার্স পাস করছো? এই ধরনের একটু ফান করে ভাইবা, ওটা একটু দারুণ ফ্যাক্টরি, প্রস্তুতি ছিল না, অন্য কাজে ব্যস্ত ছিল, কোনো সমস্যা নেই। ঠিক আছে। কিন্তু ধরেন আপনি টেকনিক্যাল ক্যাডারে পরীক্ষা দিলেন, টেকনিক্যাল ক্যাডারে পাস করতে পারলেন না, তাহলে আপনি রিটেন ফেল। ঠিক আছে। এটা হচ্ছে নিয়ম আগে, সুতরাং বোথ ক্যাডারই বেটার। 1100 মার্কের পরীক্ষা দিবেন, সমস্যা কি? আর কোনো প্রশ্ন আছে? স্যার, শিক্ষা ক্যাডার কি সবাই দিতে পারবে? না না না, সবাই দিতে পারবে না। যাদের সাবজেক্ট আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ানো, তারা শিক্ষা ক্যাডার দিতে পারবে। কিছু সাবজেক্ট আছে, যেমন ধরেন জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমি জানি না এই সাবজেক্ট এখন ইনক্লুড হয়েছে কিনা, এই সাবজেক্ট মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাই। তো এটা যদি না থাকে তাহলে আপনি শিক্ষা ক্যাডার দিতে পারবেন না। কিন্তু আপনি টেকনিক্যাল ক্যাডারও দিতে পারবেন না যদি আপনি টেকনিক্যাল ক্যাডারের সাবজেক্টের না হন। ঠিক আছে। যেমন ইনস্ট্রাক্টর কিছু পোস্ট আছে, 9 গ্রেডেরই পোস্ট, ফার্স্ট ক্লাস পোস্ট, সেখানে ওই সাবজেক্টে পড়াশোনা করতে হবে। যেমন ট্রিপলি থেকে পড়াশোনা করতে হবে, কম্পিউটার সায়েন্স থেকে পড়াশোনা করতে হবে, কিছু ইনস্ট্রাক্টর আছে এরকম, এরকম পোস্ট আছে। সুতরাং যার যেটা পোস্ট সেটা অনুসারে সে দিবে। সবাই শিক্ষা ক্যাডার দিতে পারবে না, কলেজে পোস্ট থাকতে হবে তো, এবং সবাই টেকনিক্যাল ক্যাডার দিতে পারবে না, ও ওই সাবজেক্টে পড়াশোনা করতে হবে। ফরেন অ্যাডমিন, পুলিশ, আনসার, এডুকেশন, এগুলা বাদ দিয়ে ফর্ম ফিলিং করলে কেমন হয়? তাহলে আপনি দিচ্ছেনটা কি? ফরেন বাদ, অ্যাডমিন বাদ, পুলিশ বাদ, আনসার বাদ, এডুকেশন বাদ, তাহলে আপনার আছে কি? কাস্টমস আছে, ভ্যাট আছে, কাস্টমস আছে, অডিট আছে, ট্যাক্স আছে, তারপর 3টা ক্যাডার আছে, কাস্টমস, অডিট, ট্যাক্স, এরপরে বাকি সব ক্যাডার আছে। এগুলা বাদ দিয়ে ফর্ম ফিলিং করলে না, কোনো প্রশ্নের সম্মুখীন তো কিছু নাই। আপনার চয়েস কি তাহলে? কাস্টমস পরে ট্যাক্স, তারপরে অডিট, তারপরে বাকিগুলা। ভাল লাগে না ফরেন, অ্যাডমিন, পুলিশ, আনসার, এডুকেশন, কোনোটা চাকরি ভাল লাগে না? ভালো নাই লাগতে পারে, কোনো প্রশ্ন নাই, ভালো আরো ভালো। যত ভিন্নতা আসবে, সঠিক উপায়ে ভিন্নতা আসবে, যত স্পেসিফিক হবে, যত টার্গেট ওয়াইজ হবে, তত ভালো। কিন্তু উল্টা পাল্টা না হইলে হয়। ঠিক আছে। টার্গেট ওয়াইজ, টার্গেট বেসড হবে, তাহলে আরো ভালো। যে এইসব চাকরি আমার ভালো লাগে না, আমি ওই চাকরি বলবো, ওই চাকরি ভালো লাগে। কিন্তু সেটার জন্য স্ট্রং ইয়া লাগবে, পয়েন্ট লাগবে, লজিক লাগবে। মাস্টার্স এডমিশন না নিলে এডুকেশন ক্যাডারে কোনো প্রবলেম হয় না? হয়, এডুকেশন ক্যাডারে মাস্টার্স এডমিশন না নিলে একটা ইনক্রিমেন্ট কম হয়। ঠিক আছে। মাস্টার্স পাস করতে হবে, পরে মাস্টার্স করে ফেলে সবাই। ঠিক আছে। তো ইনক্রিমেন্ট একটা কম পায়। ইনক্রিমেন্ট আছে কিন্তু এডুকেশন ক্যাডারে। তার শিক্ষা ক্যাডার কি সবাই দিতে পারবে? আচ্ছা, শিক্ষা ক্যাডার বিএসসি নার্সিং এর শিক্ষা ক্যাডার নাই। ঠিক আছে। শিক্ষা ক্যাডার দিতে পারবেন না, নার্সিং এর শিক্ষা ক্যাডার নাই। আপনি টেকনিক্যাল ক্যাডার দিতে পারবেন যদি নার্সিং এর কোনো টেকনিক্যাল ক্যাডার থাকে। অ্যাকাউন্টিং, ইনফরমেশন বেসড বিবিএ, এমবিএ কমপ্লিট করেছি, অ্যাকাউন্টিং দিতে পারবেন তো? অ্যাকাউন্টিং দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার সাবজেক্টটা কি অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন নাকি অ্যাকাউন্টিং? অ্যাকাউন্টিং হলে আপনি দিতে পারবেন, আর যদি ইনফরমেশন হয় তাহলে দিতে পারবেন। অডিট ট্যাক্স এর পরে কি দিব তাহলে? অডিট ট্যাক্স এর পরে এডুকেশন দিবেন,
অডিট ট্যাক্সের পরে দিবেন এডুকেশন, এডুকেশনের পরে হচ্ছে গিয়ে আপনি খাদ্য বাণিজ্য এই ধরনের ক্যাডার গুলো আপনি দিবেন। সমস্যা টেকনিক্যাল চয়েস কি সবাই দিতে পারবে? আমি তো বললাম টেকনিক্যাল চয়েস সবাই দিতে পারবে না। টেকনিক্যাল ক্যাডার ভাই, টেকনিক্যাল ক্যাডার টেকনিক্যাল সাবজেক্টের জন্য। হ্যাঁ, আপনি প্রফেশনাল ক্যাডারের কথা বলেন, যে শিক্ষা ক্যাডারের কথা বলেন। টেকনিক্যাল চয়েস কি সবাই দিতে পারবে? আমি তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস সাবজেক্টে পড়ছি। হ্যাঁ, আপনি প্রফেশনাল ক্যাডার দিতে পারবেন, ইতিহাস তো আছে, কলেজে মাস্টার্স আছে, সমস্যা নেই, আপনি দিতে পারবেন মাস্টার্স। যাদের সাবজেক্টে মাস্টার্স আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স আছে, অনার্স আছে, তারা দিতে দিতে পারবেন প্রফেশনাল ক্যাডার। আর টেকনিক্যাল ক্যাডার শুধু টেকনিক্যাল লোকজনই দিবেন। যেমন ইনফরমেশনের তিনটা ক্যাডার আপনি দিতে পারবেন না, কারণ একটা ক্যাডার আছে টেকনিক্যাল ক্যাডার, ওটা ইঞ্জিনিয়ারিং এর জন্য, ওটা আপনি কিভাবে দিবেন? এআইএস ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম। ভাই, অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমে এডুকেশন ক্যাডার দেওয়া হবে, সমস্যা নেই। আর তারপরে হচ্ছে কি আপনি যেটা প্রশ্ন করছেন সেটা আনসার তো দিলাম, যে অডিট ট্যাক্স এর পরে আপনি হচ্ছে বাণিজ্য খাদ্য, তারপর হচ্ছে বাকিগুলো দিতে হবে, সমস্যা নেই। ঠিক আছে, ক্যাডার আপনি পেলে প্রথম 6টা 7টার মধ্যেই পেয়ে যাবেন। তো এটা ছিল মোটামুটি কথাবার্তা। প্রশাসন শুল্ক, প্রশাসনের পরে আচ্ছা অ্যাডমিনের পরে কাস্টমের পরে অডিটের পরে সমবায়। না না না, অডিটের পরে সমবায় দিবেন না, অডিটের পরে সমবায় দিবেন কেন? আপনি অডিটের পরে শিক্ষা দেন, তারপরে সমবায় দেন। ঠিক আছে, আপনি বাকিগুলোর কি হয়েছে? বাকিগুলো কি নাই? আপনি শুল্ক দিছেন, কর দিছেন, অডিট দিছেন, আর প্রশাসন দিছেন। সমবায় শিক্ষার আগে দেন, শিক্ষার পরে দেন, শিক্ষাকে আগে নিয়ে আসেন। ঠিক আছে, তাইলে পারফেক্ট হয়ে যাচ্ছে। আমাদের নাম্বার নাই আপনাদের কাছে, কিংবা আমাদের পেজের লিংক নাই, আছে সবার কাছে? দেখি কার কাছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাই কিংবা আমাদের পেজের লিংক নাই, দেখি বলেন তো, কারো কাছে কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাই? এমন কেউ আছেন যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন না? বলেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি, আমাদের প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা আপনাদের ক্যাডার চয়েস গুলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন, আমি সেটা দেখে দিব। আমাদের অন্যান্য ক্যাডাররা আছেন, ওনারা আপনাদের হোয়াটসঅ্যাপ আপনাদের দেখে দিবে, সমস্যা নাই। ঠিক আছে, আমি পুলিশ ক্যাডার হইতে চাই, হ্যাঁ আপনি হন পুলিশ ক্যাডার, কোনো সমস্যা নাই। জেনারেল ক্যাডার কি শিক্ষা ক্যাডার নাই? জেনারেল ক্যাডারে কি শিক্ষা ক্যাডার নাই? না, জেনারেল ক্যাডার তো শিক্ষা ক্যাডার না ভাই, এতক্ষণ ধরে কি বুঝাইলাম? জেনারেল ক্যাডার, শিক্ষা ক্যাডার, প্রফেশনাল ক্যাডার, আর বাকিগুলো হচ্ছে টেকনিক্যাল ক্যাডার। আপনি দুইটাকে মিক্স করলে হয়ে যাবেন বোথ ক্যাডার। ঠিক আছে, জেনারেল ক্যাডার শিক্ষা ক্যাডারে কেন নাই? কারণ জেনারেল ক্যাডারের জন্য আপনাকে 900 নম্বরের রিটার্ন দিতে হবে, শিক্ষা ক্যাডারের জন্য আরো 200 নম্বরের রিটার্ন দিতে হবে, 1100 নম্বরের রিটার্ন দিতে হবে। এই নামগুলো আলাদা করা হয়েছে রিটার্ন দেওয়ার জন্য, ওই রিটার্নে পাস করতে হবে। ঠিক আছে, এডুকেশন ক্যাডার আর টেকনিক্যাল ক্যাডার বাদ দিলে কি ভালো হবে? এডুকেশন ক্যাডার টেকনিক্যাল ক্যাডারের আগে, এডুকেশন ক্যাডার আর আগে টেকনিক্যাল ক্যাডার দিলে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এডুকেশন ক্যাডারের আগে দিবেন আপনার এগ্রিকালচার এক্সটেনশন অফিসার। আমি বুঝতেছি তো, এইও উপজেলা এগ্রিকালচার এক্সটেনশন অফিসার হতে চাচ্ছেন আপনি, এডুকেশন ক্যাডারকে আগে টেকনিক্যাল ক্যাডার দিবেন, তো সেটা বেটার চয়েস হবে আপনার জন্য। ঠিক আছে সঞ্জিদা, ওকে, অনেক প্রশ্ন হয়ে গেছে, আর কোনো প্রশ্ন আছে? আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। কেউ একজন আমাকে বলেন তো, আমি কি আপনাদেরকে আসলে বুঝাইতে পারছি পুরা প্রক্রিয়াটা? ডেভেলপমেন্ট স্টাডিজ, কেউ কথা বলে না কেন? অমিত বলেন তো, ডেভেলপমেন্ট স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজে কি টেকনিক্যাল ক্যাডার আছে? স্যার বুঝতে পারছি। আচ্ছা স্যার, আরেকটা কথা হচ্ছে যে নন ক্যাডারে যেটা চয়েস দিব ওটা কি মানে একসাথে কি করবো? না, ওটার জন্য আলাদা ডিক্লারেশন থাকবে, আমি যতদূর জানি। নন ক্যাডারের চয়েসের জন্য তো আপনাকে ডিক্লারেশন আলাদা ভাবে নিতে হবে, আর একসাথে দিলে একসাথে দিবেন। নন ক্যাডার নিয়ে আমি আসলে কথা বলবো না, কারণ এদের বেশিরভাগ চাকরি আমি বুঝি না। ঠিক আছে, সুতরাং ওনাদের চাকরি নিয়ে আসলে এক্সপার্ট না আমি, আমার পক্ষে বলা সম্ভব না। অনেক লুপ এন্ড হোলস আছে যেগুলো আমি জানি না আর কি। তো আর যদি চয়েস দিতে বলে তাহলে দিবেন, তবে আর বলার কথা না, আগে যাদেরকে প্যানেল বানাবে তাদেরই নন ক্যাডার চয়েস নেবে। ডেভেলপমেন্ট স্টাডিজ, মিসেস লুৎফা, ডেভেলপমেন্ট স্টাডিজ এর কি টেকনিক্যাল ক্যাডার আছে? হ্যাঁ লুৎফা, লুৎফা কই?
ডেভেলপমেন্ট স্টাডিজে টেকনিক্যাল ক্যাডার নাই তো, আমি যতদূর জানি। আপনার ডেভেলপমেন্ট স্টাডিজ তো কেউ পড়ায় না, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নাই, কোনো টেকনিক্যাল ক্যাডার নাই। ডেভেলপমেন্ট স্টাডিজে টেকনিক্যাল ক্যাডার, প্রফেশনাল ক্যাডার কোনোটাই নাই। ইংলিশ ক্যাডার পাওয়ার জন্য চয়েস লিস্টে প্রথম 3টার মধ্যে রাখতেই হবে না। প্রথম চয়েস ভাই, এতক্ষণ কি বললাম? যেটা পাইতে চান সেটা প্রথম চয়েস দিবেন। তাইলে তো এতক্ষণ কাকে পড়াইলাম? ঠিক আছে, যেটা পাইতে চান সেটা প্রথম চয়েস দিবেন। প্রশাসন শিক্ষা ক্যাডারের পরে প্রশাসন কাস্টমস এর পরে কি শিক্ষা ক্যাডার দেওয়া যাবে? ভাই দেয়া তো সবই যাবে, কিন্তু শিক্ষা ক্যাডারের পরে কি দিবেন? আমার প্রশ্ন হচ্ছে এটা, জান্নাতুল ফেরদাউস। আপনি প্রশাসন কাস্টমস দিলেন, তারপরে শিক্ষা ক্যাডার দিলেন, তারপরে কি দিবেন? বাকি সব দিবেন? মানে তারপরে কি আপনি আবার ইয়ে দিবেন নাকি, পুলিশ, আনসার, কিংবা হচ্ছে আপনার ওই অডিট দিবেন? আর দিবেনই না, ঠিক আছে, আর না দিলে ঠিক আছে। প্রশাসন, কাস্টম, শিক্ষা ক্যাডার, তিনটা ক্যাডারে পরীক্ষা দিবেন তো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা ভালো চয়েস হবে। আপনি ক্যাডার চয়েস যত কমাবেন, ক্যাডার চয়েস তত ভালো হবে, ঠিক আছে? আপনি ক্যাডার চয়েসে যত বেশি ভ্যারিয়েশন আনবেন, মানে লজিক্যাল ভ্যারিয়েশন আনবেন, তত ভালো হবে। তত ভাইবা বোর্ড আপনাকে বুঝবে যে he is intelligent enough to understand the job. কি এখানে কি পরিমাণ ক্যান্ডিডেট থাকবে, তাদের লেভেল কি হবে, কোনটা কি হবে, এগুলা সে বুঝে। এটা হচ্ছে গিয়ে ক্যাডার চয়েসের মূল বিষয় আর কি। সব দিতে হবে এই ধরনের তো কোনো নিয়ম নাই। আবার অনেকে বলে সব দিব না, গেল অফার করছে তো দিব, দেন, ঠিক আছে, উল্টা পাল্টা দিয়ে না। ওকে, তাহলে কি আমরা ক্লাস শেষ করব? আর কোনো প্রশ্ন না থাকলে। আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিছি, এগুলো আপনারা নাম্বারটা আপনারা কপি করে নেন, কারণ মিটিং এন্ড করে দিলে আর নাম্বারটা আপনারা পাবেন না। নাম্বারটা আপনাদের যাদের কাছে নাই তারা কপি করে নেন। আর যারা জুনিয়র স্টুডেন্ট আছে তারা অবশ্যই আমাদেরকে মেসেজ দিবেন, তাদের জন্য আমরা আস্তে আস্তে ধীরে ধীরে একটা পরিকল্পনা আছে আমাদের, ওনাদেরকে এঙ্গেজ করা পড়াশোনার ভিতরে, যাতে ওনাদের সময়টা কাজে লাগে। তো নেক্সট বিষয় হচ্ছে প্রফেশনাল জেনারেল ক্যাডার সাইন মার্ক বোথ ঠিক সাইন দেয়া লাগবে, মানে হ্যাঁ, বোথ ক্যাডার না হলে তো প্রফেশনাল জেনারেল ক্যাডার বোথ ক্যাডারই, আপনার বোথ ক্যাডার টিক সাইন দিয়ে আপনাকে প্রফেশনাল জেনারেল ক্যাডারে ফিলিং করতে হবে। আপনি বোথ ক্যাডারে চলে যাচ্ছেন, বোথ ক্যাডার না দিলে দুইটা অপশন আসবে না তো। দুইটা অপশন দেওয়ার জন্য আপনাকে বোথ ক্যাডার এবং প্রফেশনাল ক্যাডার সিলেক্ট করতে হবে, দুইটাই সিলেক্ট করতে হবে। এনি মোর কোয়েশ্চেন্স? থ্যাংক ইউ হাসান। সো আমরা শেষ করি। নাম্বার কপি করে ফেলছেন, ক্যাডার চয়েস বুঝে গেছেন, এবার অ্যাপ্লাই করে ফেলেন। তারপরে কনফিউশন থাকলে নাম্বারে মেসেজ দেন, এটা বানাচ্ছি, এটা হয়েছে কিনা। তো আমরা একটা সিরিয়াল আপনাকে করে দিব, আমি আছি, আমার সাথে আরো 5 জন ক্যাডার আছে আপনাদের জন্য, ঠিক আছে? আমাদের মেহেদি ভাই আছে বাংলা, আমাদের সায়েন্সের 2 জন ক্যাডার আছে, ঠিক আছে? তারপরে ম্যাথে রাজীব দা আছে, ইনফরমেশন ক্যাডার, হ্যাঁ। তারপরে আমাদের মেহেদি আছে ইংলিশের, সোনালী মেঘ আছে, আমাদের সবাই আছে আপনাদেরকে help করতে। সবকিছু নিয়ে আমাদেরকে মেসেজ দেবেন, আমাদের পেজের সাথে থাকবেন, ইউটিউবের সাথে থাকবেন। আর যারা করতে নাই কোর্সে চলে আসবেন। আপাতত এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো শেষ, বাই।